আহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা আজকে একটা অসাধারণ একটা সেশনে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। আমি আলহামদুলিল্লাহ উস্তাজ নাইম সাহেবের আলোচনা শুনছিলাম। আলহামদুলিল্লাহ অনেক বিষয় চলে এসেছে। আমি যা বলতাম তার কিছু অংশ আলহামদুলিল্লাহ উস্তাজ অনেক সুন্দরভাবে স্পষ্ট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো মূলত আমি একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে আজকের আলোচনাটা করতে চাচ্ছি। যেহেতু আমি মানে আলেম না, সুতরাং ইলমি বিষয়গুলো আমি অবশ্যই যাব না এখানে। আলহামদুলিল্লাহ নাইম ভাই বিষয়গুলো আলোচনা করেছেন। আমি মূলত আমার যেই এক্সপার্টাইজ যেখানে সেই দিক থেকে আমি কিছু কথা বলবো। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, এবং যারা আল্লাহ বিশ্বাস করে না তারা বলতে চায় যে আমরা বিবর্তিত হয়েছি। তো আমরা সৃষ্টি হই আর বিবর্তিতই হই। আমাদের যে আহ, মানে নারী এবং পুরুষের মধ্যে যে শারীরিক এবং মানসিক যে তারতম্য, এবং এর ফলে মানে যে কি বলা যায় এটাকে, মানে এই তারতম্যের কারণে আমাদের যে ভূমিকা হওয়া প্রয়োজন, আমাদের যে দায়িত্ব হওয়া প্রয়োজন, আমাদের যে কর্তব্য হওয়া প্রয়োজন, আমাদের অধিকারটা সেই অনুপাতেই হওয়া প্রয়োজন। আমাদের যে কর্তব্য সেই অনুপাতে অধিকার, ঠিক না? তো এখানে যদি অধিকার এবং কর্তব্যের মধ্যে যদি কোনো মিসম্যাচ হয়ে যায়, তাহলে পরে সেটা সমতা তো তৈরি করে না, ইনসাফ তো তৈরি করে না, ন্যায্যতা তৈরি করে না, বরং সেটা জুলুম তৈরি করে। আপনি একজনকে অধিকার বেশি দিয়েছেন কিন্তু তাকে কোনো কর্তব্য দেন নাই। আবার একজনকে আপনি অনেক কর্তব্য দিয়ে রাখছেন কিন্তু আপনি তাকে কোনো অধিকার দিচ্ছেন না। সুতরাং এই জিনিসটা আসলে একটা সংকট তৈরি করে, এবং এই সংকটের কি সমাধান পশ্চিমা সভ্যতা দেয় এবং কি সমাধান ইসলাম দিতে চেয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমার মনে হয় যে আজকে কিছু ডট আপনাদের সামনে আমি উপস্থাপন করবো, যে ডট গুলো আপনারা আপনাদের ব্রেনের মধ্যে কানেক্ট করে নিলে পরে একটা পূর্ণ চিত্র পাবেন যে আসলে আহ, এর পিছনে কি হিকমা, এবং আজকে যারা দাবি করছে যে আমরা সমতা চাই, আমরা সমান অধিকার চাই, তাদের দাবির মধ্যে কি কি ফ্ল গুলো রয়েছে, কি কি ত্রুটিগুলো রয়েছে, আজকে হয়তো সেই বিষয় সম্পর্কে আমরা কিছুটা ইঙ্গিত পাবো ইনশাল্লাহ তালা। তো শুরু করি, যেখানে আসলে মূলত আমরা এটা দিয়ে শুরু করি যে একটা ওয়ার্ল্ড ভিউ কি জিনিস। হ্যাঁ, ওয়ার্ল্ড ভিউ কাকে বলে? ওয়ার্ল্ড ভিউটা হচ্ছে পৃথিবীকে দেখার একটা দৃষ্টিভঙ্গি। আমি কোন দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখছি, এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ভিউ। এখানে কিছু কিছু আমার কিছু পৃথিবীর বিভিন্ন বিষয়কে নিয়ে আমার কিছু নিজস্ব চিন্তা রয়েছে, কিছু বিশ্বাস, কিছু মূল্যবোধ। হ্যাঁ, কিভাবে আমি পৃথিবীকে নিয়ে ভাবি, পৃথিবী দিয়ে কোনো ঘটনা ঘটলে আমি এটাকে কিভাবে ফিল করি, আমি কিভাবে আচরণ করি এটার প্রেক্ষিতে, এবং আমি কিভাবে আমার সিদ্ধান্তগুলো উপসিদ্ধান্তগুলো নেই। ঠিক আছে, যেমন ধরেন ইসলাম আমাদেরকে একটা একটা ওয়ার্ল্ড ভিউ দেয়। হ্যাঁ, আমাদের কাছে আমি দুনিয়া মানে কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, আমি পৃথিবীতে কেন আছি, সফলতা কাকে বলে, ব্যর্থতা কাকে বলে, কি করলে আমি সফল হব, সারা পৃথিবীতে যে যে দুঃখ কষ্ট সেটার মৌলিক কারণগুলো কি, এই যে বিভিন্ন বিষয় নিয়ে পৃথিবীতে ইসলাম একটা অ্যাঙ্গেল দেয় আমাকে চিন্তা করার। ঠিক আছে না? তো ইসলাম একটা ওয়ার্ল্ড ভিউ। আবার আজকে যে পশ্চিমা আহ, ইউরোপিয়ান আমেরিকান যে সভ্যতা আমরা দেখি, পশ্চিমা সভ্যতা, সেই সভ্যতা আবার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি দেয়, একটা সেকুলার ওয়ার্ল্ড ভিউ আমাদেরকে দেয়। সেখানে আবার আখেরাতের কোনো স্থান নাই, সেখানে ধর্মের কোনো জায়গা নেই। সেখানে আবার পুরোটাই দেখা যাচ্ছে দুনিয়ার সুখ, দুনিয়ার ভোগ, এটাকে কেন্দ্র করে তাদের এই দৃষ্টিকোণটা। তো ঠিক একই রকম ভাবে নারীবাদ, আমরা যেটাকে নারীবাদ নামে চিনি, এটা একটা নতুন একটা একটা দৃষ্টি, একটা পৃথিবীকে দেখার একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল থেকে যে পৃথিবীকে দেখবে সে পৃথিবীকে অন্যরকম দেখতে পাবে। ইসলামের অ্যাঙ্গেল থেকে আপনি যখন পৃথিবীকে দেখবেন, আপনি পৃথিবীটা একরকম দেখতে পাবেন, পৃথিবীর সমস্যাগুলোকে আপনি একভাবে বুঝবেন, পৃথিবীর সমাধান কি সেটা আপনি আরেকভাবে বুঝবেন, একভাবে বুঝবেন। আবার নারীবাদের দৃষ্টিকোণ থেকে আপনি যখন পৃথিবীটাকে দেখবেন, তো পৃথিবীটাকে আপনি ভিন্ন রকম ভাবে দেখবেন। পৃথিবীর সমস্যাগুলো আপনার কাছে মনে হবে যে ভিন্ন 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 সমস্যা। হ্যাঁ, এটার সমাধানগুলো আপনার কাছে মনে হবে ভিন্ন সমাধান। ঠিক আছে? তো এখানে দেখেন একটা বই, একজন নারীবাদী লেখিকা, ওনার একটা বই থেকে আমি এই এই ডেফিনিশনটা নিয়ে নিয়ে এসেছি। উনি বলছেন যে ফেমিনিজম একটা নতুন ওয়ার্ল্ড ভিউ, শুধুমাত্র নারী হওয়াটাই না। যেমন দেখবেন যে আজকে যখন আমরা নারীবাদের বিরুদ্ধে কথা বলি, তখন অনেকে বলে যে এরা মিসোজিনিস্ট, এরা নারী বিদ্বেষী। উনি এখানে বলতেছেন যে না, এটা নারীবাদ শুধুমাত্র নারী হওয়ার সাথে সম্পৃক্ত না। তার মানে মানে নারীবাদের বিরুদ্ধে কথা বললে আপনি কেন আমাকে নারী বিদ্বেষী বলতেছেন? নারীবাদ আর নারী তো দুটো ভিন্ন জিনিস। এই যে এই লেখিকা এখানে বলে দিলেন যে ফেমিনিজম একটা ওয়ার্ল্ড ভিউ, এবং ফেমিনিজম এটা এটা মানে নারীত্বের সাথে সম্পর্কযুক্ত না। ঠিক আছে না? উনি কিন্তু আলাদা করে দিলেন। ইট ইজ অ্যাবাউট ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ লুকিং এট লাইফ, অ্যাবাউট অ্যানাদার সেট অফ ভ্যালুস। এখানে কিছু
মানে এর কিছু নিজস্ব কিছু চিন্তা আছে, নিজস্ব কিছু ভ্যালুজ আছে এখানে। কি করণীয় এটার ব্যাপারে তার নিজস্ব কিছু চিন্তা আছে। সমস্ত সমস্যা কেন হচ্ছে এবং এটার সমাধানে কি করণীয় এ ব্যাপারে তার নিজস্ব চিন্তা ভাবনা আছে, ঠিক আছে, নিজস্ব ভ্যালুজ আছে। ফেমিনিজম অ্যাবাউট নিউ ওয়ে অফ থিঙ্কিং। আচ্ছা, তো ফেমিনিজমের এই নারীবাদের মূল প্রবলেমটা কোথায়? মূল প্রবলেমটা হচ্ছে সে তার যে আহ মানে চিন্তার যে দৃষ্টিকোণ, আমি কেবলই বললাম যে একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে সে পুরো পৃথিবীটাকে দেখে, পরিবার, সমাজ, সংসার, দেশ, মানুষের কি প্রবলেম, এই প্রবলেমের কি সলিউশন, একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে সে দেখে। এবং সেই দৃষ্টিকোণটা কি? দৃষ্টিকোণটা হচ্ছে বৈষম্য। নারীবাদ মনে করে যে এই পৃথিবীতে নারী এবং পুরুষের মধ্যে একটা বৈষম্য আছে, পুরুষের মধ্যে একটা বৈষম্য বৈষম্য করা হচ্ছে, বৈষম্যটা ইন্টেনশন করা হচ্ছে। হ্যাঁ, এবং এটা পুরুষ করতেছে, পুরুষতান্ত্রিক, সারা পৃথিবী পুরুষতান্ত্রিক। এবং এখানে পুরুষ ইচ্ছাকৃতভাবে নারীর সাথে একটা বৈষম্য করতেছে। দেখেন সারা পৃথিবীতে কিন্তু অনেক কিছু আছে, মানে মানে মাল্টি ফ্যাক্টর না একটা প্রবলেম। যখন আমি চিন্তা করি একটা সমস্যা, এই সমস্যাটা কি একটাই কারণে হয় নাকি অনেকগুলো কারণে হয়? হ্যাঁ, এখানে আমরা জানি যে বিভিন্ন বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার একটা কথা আছে যে একটা একটা সমস্যা কখনো একটা কারণে হয় না, একটা সমস্যার পেছনে অনেকগুলো ফ্যাক্টর থাকে। তাহলে এই পৃথিবীতে যে সমস্যা, এই সমস্যার কারণ কি শুধুই নারী বা নারীর প্রতি বৈষম্য? তা কিন্তু না, এটার অনেকগুলো কারণ আছে। এটার অর্থনৈতিক কারণ আছে, এটার একটা সামাজিক একটা কারণ, বিভিন্ন ফ্যাক্টর থাকতে পারে। শুধুই নারীর প্রতি বৈষম্যের কারণে তো একটা সমস্যা হয় না। কিন্তু নারীবাদ মনে করে এই পৃথিবীর সমস্ত সমস্যার মূল কারণ হচ্ছে নারীর প্রতি বৈষম্য। সেই সমস্যাটা হোক অর্থনৈতিক, হোক রাজনৈতিক, হোক এটা মানে এমনকি এমনকি তারা যেমন যেমন ধরেন আমরা জানি যে বিভিন্ন সময় আহ, পুরুষ নির্যাতনের বিভিন্ন ঘটনা ঘটে, তাই না? বিভিন্ন আপনারা দেখবেন যে আহ, মানে পুরুষের প্রতি বিভিন্ন নিপীড়ন, ওরা 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 বলতে চায় যে এটার কারণে পুরুষতন্ত্র, এইটার কারণে পুরুষতন্ত্র। নারীর প্রতি পুরুষের যে একটা নিচু দৃষ্টিভঙ্গি, এইটার কারণে আরো অন্যান্য অপরাধ গুলাও হয়। তাদের কথা হচ্ছে এটা, এই পুরুষতান্ত্রিক সমাজের কারণেই খুন বেশি হয়, এই পুরুষতান্ত্রিক সমাজের কারণেই এই যে দুইটা পলিটিক্যাল পার্টি মারামারি করে হয়ে যাচ্ছে। পিছনে মূল কারণ কি? মূল কারণ হচ্ছে এই পুরুষতান্ত্রিক সমস্যা। এটা পুরুষ যেহেতু একটা মারপিট করে বেশি, অথবা আমাদেরকে নারীদেরকে যদি মেইন স্ট্রিম হই, সমাজের সমস্ত ক্ষমতা নারীদের হাতে চলে আসে, তাহলে আর মারপিট গুলো হবে না, পৃথিবীতে কোনো যুদ্ধ হবে না। এবং এটা এটা মানে ভুল, এটা কিন্তু আসলেই এটা একাডেমিক্যালি তারা এই কথা বলে। হ্যাঁ, একাডেমিক্যালি তারা এই কথা বলে যে যদি নারীরা যদি পৃথিবীর বিভিন্ন লিডার হয়ে যায়, নেতা হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কোনো যুদ্ধ হবে না। অতএব এই সমস্ত যুদ্ধ যেগুলো হচ্ছে, এটার মূল কারণ হচ্ছে নারীদেরকে ফ্রন্টে আসতে না দেওয়া, নারী বৈষম্য বৈষম্য করা হচ্ছে নারীর সাথে, এই জন্য পৃথিবীতে যুদ্ধ হচ্ছে। তার মানে আমি আপনাদেরকে এই এতগুলো কথা বলার মধ্যে আমি বোঝানোর চেষ্টা করলাম যে তাদের চিন্তার অ্যাঙ্গেলটা কোথায়। এই অ্যাঙ্গেল থেকে তারা চিন্তা করে, পৃথিবীর প্রত্যেকটা প্রবলেম নিয়ে চিন্তা করে। স্বাভাবিকভাবে আপনি যখন একটা একটা বড় জিনিসকে একটা ক্ষুদ্র একটা একটা ফানেলের মধ্য দিয়ে দেখবেন, ক্ষুদ্র একটা পাইপের মধ্য দিয়ে দেখবেন, আপনি ওই বড় জিনিসটাকে দেখতে পাবেন না। আপনি ওই পাইপের দিয়ে যতটুকু দেখা যায় ওইটুকুই আপনি দেখতে পাবেন, ঠিক না? তো সুতরাং একইভাবে নারীবাদও তারা ওই একটা একটা পাইপের মধ্য দিয়ে দুনিয়াটাকে দেখে, এবং সেটা হচ্ছে বৈষম্য। তারা এই দুনিয়াটাকে বৈষম্য দিয়ে বোঝে। তারা তারা বৈষম্য দিয়ে ব্যাখ্যা করে, নারীর প্রতি বৈষম্য দিয়ে তারা ব্যাখ্যা করে। অতএব এখান থেকে তারা বিভিন্ন রকম সিদ্ধান্তে পৌঁছায় যায়, এবং এই পাইপের মধ্য দিয়ে দুনিয়াটাকে দেখে, দুনিয়ার প্রবলেম গুলোকে দেখে তারা বিভিন্ন সিদ্ধান্তে পৌঁছায় যায়। তাদের মধ্যে একটা সিদ্ধান্ত হচ্ছে পুরুষতন্ত্র। সারা পৃথিবীর সবকিছুকে পুরুষরা এমন ভাবে ক্যাপচার করে রাখছে, এবং পুরুষের স্ট্রাকচারালি পুরুষকে বড় মনে করার যে প্রবণতা, পুরুষকে ডমিনেন্ট মনে করার যে প্রবণতা, এটাকে তারা বলছে পুরুষতন্ত্র। এবং এই সারা পৃথিবী সবকিছু পুরুষতন্ত্র গ্রাস করে রাখছে। সেটা পরিবার হোক, সেটা সমাজ হোক, সেটা ধর্ম হোক, সেটা রাষ্ট্র হোক, সেটা যাই হোক না কেন, সবকিছুই পুরুষের প্রতি একটা পক্ষপাতিত্বের দৃষ্টিভঙ্গি নিয়ে এই পুরো সমস্ত স্ট্রাকচার ডেভেলপ করা হয়েছে, পুরুষ ডেভেলপ করছে। এটা হচ্ছে পুরুষতন্ত্র। সুতরাং এই জায়গা থেকে দেখবেন যে তারা ধর্মের বিরুদ্ধে কথা বলে, যে ধর্মটা হচ্ছে পুরুষতন্ত্রের একটা হাতিয়ার, পুরুষদের একটা হাতিয়ার নারীদেরকে ডমিনেট করে রাখার জন্য। যার কারণে আপনারা খুব স্পষ্টভাবে এটা লক্ষ্য করবেন যে তাদের সমস্ত ডিসকাশন, সমস্ত আলোচনাগুলা কেন যেন ধর্মের দিকে, এদের ট্র্যাজেক্টরিটা ধর্মের দিকে, মানে ধর্মকে অ্যাটাক করে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, নরমে গরমে তারা কিন্তু ধর্মকে সবসময় অ্যাটাক করে। কারণ হচ্ছে তারা বলতে চায় যে ধর্ম হচ্ছে পুরুষের একটা হাতিয়ার, নারীকে নিষ্পেষণ করার, বৈষম্য তৈরি করার, ধর্ম বৈষম্য তৈরি করে। দুই নম্বরে তারা আরেকটা, এই বৈষম্য থেকে আরেকটা ইস্যু তারা নিয়ে আসে, যেটা সামাজিক লিঙ্গ। তারা বলতে চায় যে নারী কি কি কাজ করবে, এটা সমাজ, মানে এটা নারীর কাজ, এটা পুরুষের কাজ। হ্যাঁ, এটা সামাজিক সামাজিক দৃষ্টিভঙ্গি, এবং এই সমাজটা পুরুষের তৈরি। অতএব এটাকে ভাঙতে হবে, এই সমাজকে ভাঙতে হবে, এই সামাজিক যে দৃষ্টিভঙ্গি এটাকে ভাঙতে হবে। নারীর কাজ বলে যে জিনিসগুলো পরিচিত, এইগুলাই নারী করবে না, পুরুষের কাজগুলোকে নারীকে করতে হবে, করে এই স্টেরিওটাইপিংটা ভাঙতে হবে, এই দৃষ্টিভঙ্গিকে ভাঙতে হবে। তাদের কথা হচ্ছে এটা।
যে নারী শুধু নারীর কাজগুলো না, পুরুষের কাজগুলো নারী করবে, করার দ্বারা তারা সমাজের এই দৃষ্টিভঙ্গিগত পার্থক্য তারা ভেঙে চুরমার করে দেবে। ঠিক আছে? এই তারপর দেখেন তারা আরেকটা জিনিস বলবে যে নারীকে যে ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, পুরুষতন্ত্র নারীকে ঘরের মধ্যে বন্দি করে রেখে বৈষম্য করছে। অতএব নারীকে ঘর থেকে বেরিয়ে এসে গণপরিসরে আসতে হবে। নারীকে হাট বাজার রাস্তাঘাট অফিস আদালত সমস্ত জায়গায় নারীকে ছড়াই পড়তে হবে এবং নিজেকে মানে পুরুষের সমকক্ষ প্রমাণ করতে হবে। এবং বৈষম্য যেহেতু যেখানে বৈষম্য দিয়ে তারা দুনিয়াকে দেখছে, তাদের চোখে দুনিয়ার মেইন প্রবলেম হচ্ছে নারীর প্রতি বৈষম্য। তাহলে সমাধানটা কি? মেইন সমাধান হচ্ছে এই বৈষম্যটাকে নিরসন করে নারী এবং পুরুষকে সমান করে ফেলা। পৃথিবীর সমস্ত স্থানে, সমস্ত জায়গায়, সমস্ত অধিকারে, নট কর্তব্যে, সমস্ত অধিকারে নারীকে এবং পুরুষকে সমান করে ফেলা। ঠিক আছে? এবং যেহেতু প্রথা, সমাজ, প্রথা, ধর্ম এইগুলো বৈষম্য তৈরি করে, অতএব এইগুলোকে ভাঙতে হবে, প্রথাকে ভাঙতে হবে। এবং আরেকটা বিষয় তারা সেটা করে যে যৌন স্বাধীনতা। হ্যাঁ, যৌন স্বাধীনতা তাদের এই বৈষম্য থেকে উৎসারিত একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে নারীর যৌনতাকে পুরুষ অবদমিত করে রাখে, নারীর যৌনতাকে পুরুষ ভয় পায়। এই জন্য নারীকে তারা ঢেকে রাখে, নারীকে তারা আবৃত্ত করে রাখে, নারীকে উন্মুক্ত হতে দেয় না, নারীকে নিজের জরায়ুর স্বাধীনতা তারা দিতে চাচ্ছে না। হ্যাঁ, কারণ হচ্ছে নারীর যৌনতাকে পুরুষ ভয় পায়। নারী যদি সামনে তার যৌনতা সহ আবির্ভূত হয়, তাহলে পরে পুরুষ এটাকে পুরুষের অধীনতা শেয়ার মেনে নিবে না। অতএব পুরুষ নারীর যৌনতাকে ভয় পায়। এই বিষয়গুলো দেখেন, এই সবগুলো কথা মানে কোন পয়েন্ট থেকে বেরোছে? এই বৈষম্য থেকে। তাদের যে দুনিয়া দেখার যে পাইপ, দুনিয়া দেখার যে চশমা, এই দেখেন এখানে ছবিটা দেখেন, এই বাইরের কত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা কিন্তু আপনি এই চশমা দিয়ে বুঝতে পারবেন না। এই চশমা দিয়ে আপনি একটা মানে একটা লাল একটা একটা জিনিস আপনি দেখবেন, যেটাকে আপনার কাছে সুন্দর মনে হচ্ছে না, আপনার কাছে এটাকে প্রবলেমেটিক মনে হচ্ছে। প্রবলেমটা কি? প্রবলেম হচ্ছে এটা বেশি লাল, এই দুনিয়াটা বেশি লাল। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে লালটা একটু কমায় দাও, লালটা কমায় একটু সমান করে দাও, একটু ইকুইলিব্রিয়াম, একটু ভারসাম্য ভারসাম্য নিয়ে আসো। বেশি লাল, কিন্তু আসলে কি বেশি লাল? না, আসলে তো চশমাটা লাল। সুতরাং নারীবাদের যে চশমা, এই চশমাটা প্রবলেমেটিক। পৃথিবীটা পৃথিবীতে অনেক প্রবলেম আছে, কিন্তু সেই প্রবলেমের একমাত্র কারণ লাল না, একমাত্র প্রবলেম লাল না। কিন্তু নারীবাদ বলতেছে না, একমাত্র প্রবলেম হচ্ছে লাল। অতএব সমাধান হচ্ছে, একমাত্র সমাধান হচ্ছে লালটাকে কমায় দিতে হবে। ঠিক আছে? সুতরাং এটা বলতেছে যে নারীবাদের দৃষ্টিভঙ্গি তারা কি দেখতেছে? তারা দেখতেছে সবখানে বৈষম্য আর বৈষম্য আর বৈষম্য, সবখানে বৈষম্য। কিন্তু তারা এই বৈষম্যের মধ্যে যে মানে আমরা ওইটা আলোচনা করব যে এই অসমতা বা বৈষম্য, এটা নিয়ে আমরা আলোচনা করবো, এটা কেন, এটা নিয়ে আমরা আলোচনা করবো। তো নারীবাদের আইডেন্টিফাই করা মূল প্রবলেম হচ্ছে সারা পৃথিবীতে যে সবখানে বৈষম্য আর বৈষম্য। তাহলে সমাধানটা কি হবে? সমাধান হচ্ছে সবকিছুকে ভেঙে বৈষম্য গুলোকে সমান সমান করে দাও। নারী সমান পুরুষ সমান, নারী সমান পুরুষ সমান, এটাকে সমান সমান করে দাও। এটাই সমাধান, এটা ছাড়া আর কোনো সমাধান নাই এই পৃথিবীর প্রবলেমের। ঠিক আছে? আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে তারা যে সমস্ত প্রবলেম গুলাকে রিডিউস করে তারা যে শুধুমাত্র এই বৈষম্যের মধ্যে নিয়ে চলে আসে, সে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এইটার প্রতিফলন কিন্তু আপনারা দেখতে পাবেন এই যে নারী অধিকার যে বিষয়টা নিয়ে কি বলে নারী নারী সংস্কার কমিশন, নারী এদের যে রিপোর্ট, এই রিপোর্ট করলে কিন্তু আপনি ঠিক এই জিনিসটা দেখবেন। তারা প্রত্যেকটা প্রবলেমকে আইডেন্টিফাই করছে যে সমাজের মধ্যে নারীর প্রতি বৈষম্য, নারীর প্রতি বৈষম্য এই কারণে, এই চিন্তা নেই। আরো যে অন্যান্য ফ্যাক্টর গুলো আছে, সেই ফ্যাক্টর গুলো সলভ করতে হবে। সলভ করলে পরে কি সমাজ সমস্যার সমাধান হবে, সেগুলোর দিকে তাদের কোনো খেয়াল নেই। তাদের সমস্যা হচ্ছে যে বৈষম্য, অতএব এটাকে ভাঙো, ভেঙে সমান করো। আইনকে ভাঙো, ধর্মকে ভাঙো, ধর্মকে বাইর করো, বের করে সবকিছুকে সমান করে দাও। তো এটা আমরা দেখলাম। এখন আমরা যে প্রশ্নটাতে যাব, মৌলিক প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে বৈষম্য, সবকিছুতে একটা বৈষম্য নারী এবং পুরুষের মধ্যে, এই বৈষম্যতা বা অসমতা যেটা, এটা কি কৃত্রিম নাকি এটা প্রাকৃতিক? এই বৈষম্য, হ্যাঁ, বা অসমতা, এটা কি কৃত্রিম না প্রাকৃতিক? এটা কি কেউ পুরুষ ইচ্ছা করে জিনিসটাকে বানাইছে, নাকি এটা প্রাকৃতিক ভাবে হয়েছে, গঠনগত ভাবে হয়েছে? আমরা যদি বলি সৃষ্টিগত ভাবে, নাস্তিকরা যদি বলে বিবর্তনগত ভাবে, কোন ভাবে হয়েছে এটা? নাকি এটাকে কেউ পরিকল্পিত ভাবে, এটাকে ইচ্ছাকৃত ভাবে এই কৃত্রিম বৈষম্যটা তৈরি করছে? এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই বৈষম্য যেটা নারী এবং পুরুষের মধ্যে, এটা কি পরিকল্পিত কোনো মানে কেউ প্ল্যান করে কাজটা করছে, নাকি এটা স্বতঃস্ফূর্ত ভাবেই হয়েছে, একা একাই হয়েছে, যার যার নিজস্ব দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনার মাধ্যমে একা একাই জিনিসটা ঘটছে? 3 নম্বর আমাদের যে প্রশ্ন, সেটা হচ্ছে এই যে বৈষম্য আমরা দেখতে পাচ্ছি নারী এবং পুরুষের মধ্যে, একটা বৈষম্য আছে, ডেফিনেটলি একটা, আমরা তাকালি তো দেখতে পাই একটা বৈষম্য আছে। এখন এই বৈষম্যটা কি যৌক্তিক কিনা নাকি অযৌক্তিক, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। হ্যাঁ, একটা মানে সব পৃথিবীর সমস্ত অসমতা কিন্তু অযৌক্তিক না। কিছু কিছু সমতা, যেমন ধরেন একজন ব্যবসায়ী, শিল্পপতি, তার স্বাভাবিকভাবে তিনি অনেক লাভ করবেন, তার অনেক টাকা থাকবে। আবার সেই
ব্যবসার সেই ইন্ডাস্ট্রির যিনি শ্রমিক তিনি কিন্তু অত আয় করবেন না, একটা আয় বৈষম্য সমাজের মধ্যে থাকবে, একটা আয় বৈষম্য সমাজের মধ্যে থাকবে। এখন এই যে বৈষম্য, আয়ের যে একটা বৈষম্য, কেউ বেশি আয় করছে কেউ কম আয় করছে, এটা কিন্তু এটা তো একটা যৌক্তিক অসমতা, যৌক্তিক। কারো যদি যোগ্যতা বেশি থাকে সে বেশি আয় করছে, হ্যাঁ, কারো যদি শিক্ষা দীক্ষা যোগ্যতা কম থাকে সে একটা কম আয়ের কাজ করছে, এটা একটা যৌক্তিক বৈষম্য। তাহলে পৃথিবীর সমস্ত বৈষম্য কিন্তু অযৌক্তিক না। সুতরাং এটা আমাদের আরেকটা প্রশ্ন, যে এই যে নারী পুরুষের মধ্যে যে একটা বৈষম্য আমরা দেখতে পাই, এই বৈষম্যটা কি যৌক্তিক কিনা নাকি এটা অযৌক্তিক, এটা আমাদেরকে আরেকটা প্রশ্ন আমরা উত্তর খুঁজবো। আরেকটা প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে এই যে নারী এবং পুরুষের মধ্যে যে একটা অসমতা সবখানে আমরা দেখতে পাচ্ছি, এটা কি নিরসনযোগ্য, এটাকে কি সমান করে ফেলা যাবে ভেঙে, নাকি এটা অনিবার্য? আপনি মানে যদি সমান করে ফেলার চেষ্টাও করেন এটা কখনো সম্ভব না, প্লাস হচ্ছে এটাকে আপনি যদি কোনোভাবে চাপায়েও দেন, স্টিল এটা আবার অনিবার্যভাবে আবার নারী পুরুষের মধ্যে বৈষম্যটা আবার তৈরি হয়ে যাবে। তাহলে আমরা চারটা প্রশ্ন, এটা কৃত্রিম না প্রাকৃতিক, এটা পরিকল্পিত নাকি স্বতঃস্ফূর্ত, এটা যৌক্তিক নাকি অযৌক্তিক, এবং এটা কি নিরসনযোগ্য নিবারণযোগ্য নাকি এটা অনিবার্য, এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখি যে নারী এবং পুরুষের মধ্যে আমরা দেখতে পাই যে একটা একটা শারীরিক বৈষম্য আছে, অসমতা আছে, ঠিক আছে না? এটা এটা মানে বলার কিছু নাই, কিন্তু এটা বলতে হচ্ছে এখন আমাদেরকে, এটা আমরা কখনো বলতে চাই না। হ্যাঁ, এটা আমরা মানে বললে দেখা যাচ্ছে যে এটার একটা একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স কারো কারোর মধ্যে আসতে পারে, কিন্তু আসলে এটা এই জন্য আমরা এই বিষয়গুলো কখনো বলতে চাই না, এগুলো খুবই জানা জিনিস। হ্যাঁ, কিন্তু এটা আমাদেরকে এখন বলতে হবে আলোচনার স্বার্থে। সেটা আমরা দেখতে পাচ্ছি যে নারীদের চেয়ে পুরুষের মানে শুধুমাত্র যে ফিজিক্যাল বাইরে থেকে আমরা যা দেখি শুধু সেখানেই একটা অসমতা আছে তা না, বরং ভিতরের যে বিষয়গুলো রয়েছে সেটার মধ্যে অসমতা রয়েছে। হ্যাঁ, আমরা এটা দেখতে পাচ্ছি। এটার দ্বারা আমি আমি এটা আপনাদের সামনে এনে কি বলতে চাই, আমি এটা আপনাদের সামনে এনে এটা বলতে চাচ্ছি, সামনে আরো বিস্তারিত আরো স্পষ্ট হবে জিনিসটা। আমি এটা বলতে চাচ্ছি যে ধরেন আপনার কাছে রেঞ্জ দুইটা রেঞ্জ, একটা রেঞ্জ হচ্ছে বড় নাট খোলার জন্য, একটা রেঞ্জ হচ্ছে ছোট নাট খোলার জন্য। তাহলে বড় নাট খোলার জন্য যে রেঞ্জটা এটা বড় সাইজে, ছোট নাট খোলার জন্য যে রেঞ্জটা এটা ছোট্ট সাইজে, বেশ ছোট্ট হবে। তাহলে এখন আমার কথা হচ্ছে যে তাহলে এই দুইটার যে স্ট্রাকচারাল ডিফারেন্স, গঠনগত ডিফারেন্স, তাহলে দুইটা আলাদা কাজ করার জন্য, নাকি নাকি একই কাজ করাবেন আপনি দুজনকে দিয়ে? যদি দুজনকে দিয়ে আপনি একই কাজ করাইতে চান তাহলে দুটার গঠন সময় একই হইতে হবে, ঠিক না? আর যদি আপনি দুজনকে দিয়ে দুটো ভিন্ন কাজ করাইতে চান তাহলে দুটার গঠন ভিন্ন হইতেই হবে, এটা ইনএভিটেবল, এটা কোনো এই অসমতা আপনাকে করতেই হবে, কারণ আপনি দুজনকে দিয়ে দুটো ভিন্ন কাজ করাতে চাচ্ছেন। তো সুতরাং এই যে নারী এবং পুরুষের মধ্যে যে ফিজিক্যাল যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কি এমনি এমনি হয়েছে? আল্লাহ বানাইছেন, যদি আল্লাহ আমরা আল্লাহ সবকিছু বানিয়েছেন, তাহলে এই যে দুজনকে যে ভিন্ন করে আল্লাহ বানালেন এটার পিছনে আল্লাহর কোনো উদ্দেশ্য আছে, তাহলে তো আল্লাহ ভিন্ন করে বানাতেন না, একই রকম করে বানাতেন। এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যদি আপনি বলেন ইভলিউশন প্রসেসের মধ্যে দিয়ে মানুষ আসছে, তাহলে পরে এই যে ইভলিউশন, এটাও তো দুটো ভিন্ন কাজ করার উদ্দেশ্যে হয়েছে, তাই না? তো সুতরাং এই জিনিসটা আমি এখানে মানে এই ছবিটা দিয়ে আমি এটা বোঝানোর মানে আনার চেষ্টা করলাম যে আসলে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচারে কতটা পার্থক্য আমাদের আছে, এবং এই পার্থক্যের পিছনে অবশ্যই উদ্দেশ্য আছে, মানে উদ্দেশ্য ছাড়া তো দুটার স্ট্রাকচার আলাদা কেন হবে? আরো দেখেন, আরো কি কি পার্থক্য দেখেন, সেটা হচ্ছে পুরুষের মাসল টিস্যু অনেক বেশি, আমাদের মাসল অনেক বেশি, নারীর ফ্যাট অনেক বেশি, দেখছেন ফ্যাট, তাদের মধ্যে ফ্যাটের পরিমাণ বেশি। হ্যাঁ, তারপর হচ্ছে পুরুষের বোন, হাড় এবং মাসলের গঠন অনেক বেশি স্ট্রং, ঠিক আছে? আরো আপনারা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এটা আপনারা একটু দেখে নিন, পড়ে নিন, যে পুরুষের অনেক বেশি তার মানে চেস্ট ক্যাভিটি অনেক বড়, নারীদের চেস্ট মানে ন্যারো, ঠিক আছে? তারপর যেহেতু নারী সন্তান গর্ভে ধারণ করবেন, সুতরাং তার এই পেলভিস এই জায়গাটা অনেক বড় পুরুষের ছোট। হ্যাঁ, এই জন্য পুরুষের দেখবেন কাঁধ চওড়া কিন্তু নিতম্ব চিকন, আর নারীর ক্ষেত্রে উল্টা, নারীর ক্ষেত্রে কাঁধ হয় চিকন আর নিচের দিকে থাকে একটু প্রশস্ত থাকে, ঠিক আছে? এরকম বিভিন্ন বিষয় আমাদের স্ট্রাকচারাল অ্যানাটমিক্যাল বিভিন্ন রকম পার্থক্য আমাদের বডিতে রয়েছে, আমি বিষয়গুলো, এবং এই স্ট্রাকচারাল পার্থক্য কিন্তু এমনি এমনি না, এটার কারণে ফাংশনাল পার্থক্য হয়, এটার কারণে কিছু কাজেরও পার্থক্য হয়। যেমন ধরেন আমি যদি উদাহরণ দিই, যেমন এই যে একটা একটা আর্টিকেল পড়ছিলাম যে হোয়াই হাই হিল নারীদেরকে কেন অ্যাট্রাকটিভ করে। তো ওখানে একজন আরেকটা রিসার্চের থ্রুতে তিনি কথাগুলো নিয়ে আসছেন, যে যেহেতু নারীর, এটা দেখেন, এটা হচ্ছে নারীদের অ্যাঙ্গেলটা কিন্তু অনেক বেশি, দেখছেন এই যে এই অ্যাঙ্গেলটা অনেক বেশি, এই কারণে দেখবেন মেয়েদের হাঁটার মধ্যে একটা বিশেষ, হ্যাঁ মানে পা দুটো খুব কাছাকাছি পড়ে, এবং হাঁটলে পরে তাদের এই যে দেখেন কি অবস্থা, মানে এখানে লিখছে যে তাদের
বেশি রোটেটরি মুভমেন্ট বেশি হয়, তারপর হচ্ছে ভার্টিক্যাল মোশনটা বেশি হয়, স্টেপ গুলো হয় ছোট ছোট, মিনিটে স্টেপ হয় বেশি। পুরুষের ক্ষেত্রে হাঁটা উল্টা, পুরুষের ক্ষেত্রে গট 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 করে হাঁটে পুরুষরা, পাটা ফাঁক করে হাঁটে, মেয়েরা পা গুলোকে ক্লোজ করে নিয়ে হাঁটে। তো এটা হচ্ছে ফাংশনাল, মানে এই যে স্ট্রাকচারাল এতগুলো জিনিস আমরা আলোচনা করলাম, এটার কারণে এটা শুধু এমনি হয়েই শেষ না, বরং এর কারণে তাদের ফাংশনে অনেক অনেক পার্থক্য চলে আসে, তাদের জয়েন্ট মুভমেন্টে পার্থক্য চলে আসে। একজন পুরুষকে দিয়ে আপনি যেভাবে দৌড়াইতে পারবেন, পুরুষ যেভাবে দৌড়াতে পারবে, মেয়েরা ওইভাবে দৌড়াতে পারবে না। হাঁটু হাঁটু বাড়ি খাবে মেয়েদের, মেয়েরা যদি মানে বেশি দৌড়ানোর চেষ্টা করে, ঠিক আছে, একদম ছোটবেলা থেকে যারা অ্যাথলেট তাদের তাদের ক্ষেত্রে তাদের গঠনটাই পুরুষের মতো হয়ে যায়, তাদের সন্তান ধারণের প্রবলেম তৈরি হয়, কারণ তাদের এইটা এত এত স্পেশাস থাকে না যারা ছোটবেলা থেকে অ্যাথলেট। ঠিক আছে, তারপর ধরেন একজন পুরুষের বল থ্রো করা এবং একজন মেয়ের বল থ্রো করার মধ্যে পার্থক্য আছে। এইরকম বিভিন্ন রকম পার্থক্য আছে, কারণ জয়েন্ট মুভমেন্টে পার্থক্য হয়, তারপর হচ্ছে বিভিন্ন মাসেল পাওয়ার টাওয়ার হ্যান বিভিন্ন রকম পার্থক্য হয়, সেগুলো বিষয়ে বিস্তারিত আছে। আমি শুধু এইটুকু আনলাম এই কারণে যাতে করে আপনাদের বোঝাতে পারি যে এই যে ফিজিক্যাল ডিফারেন্স গুলা ফাংশনাল ডিফারেন্স তৈরি করে। 2 নম্বর দেখেন একটা জিনিস, যেহেতু তাদের নারীদের শরীরে ফ্যাট কন্টেন্ট অনেক বেশি, স্কিনে তাদের ফ্যাট অনেক বেশি, যার কারণে তাদের ঘাম কম হয়, পুরুষের চেয়ে ঘাম তাদের কম হয়। হ্যাঁ, এবং এই কারণে গরমে তাদের বেশি কষ্ট হয়, গরমে একজন নারীর কষ্ট হয় পুরুষের চেয়ে বেশি, তাই রিসার্চে ওনারা উল্লেখ করছেন। 2 নম্বরে উল্লেখ করছেন তারা, যে এটা নিয়ে প্রচুর আর্টিকেল আপনারা পাবেন, যে অফিস সেট আপে এসির টেম্পারেচার নারীরা একটু বাড়ায় রাখতে চায় সবসময়, পুরুষরা কমায় রাখতে চায়, নারীরা বাড়ায় রাখতে চায়। তার কারণ হচ্ছে মেয়েদের শীত লাগে বেশি, মেয়েদের গরম হলে গরম বেশি লাগে, শীতের মধ্যে শীত কম, শীতের মধ্যে শীত বেশি লাগে। কারণ হিসেবে ওনারা বলছেন যে নারীদের যে মেটাবলিক রেট এটা তাদের কম। তাহলে আপনি নারী এবং পুরুষকে দিয়ে একই কাজ কিভাবে করাবেন, একই দায়িত্ব দুজনকে কিভাবে দিবেন, একই দায়িত্ব আপনি দুজনকে কিভাবে দিবেন? নারীকে দিয়ে আপনি করাবেন, নারী টাকার জন্য করবে, কিন্তু তার শরীর তো বিদ্রোহ করবে। আমরা আমরা যত সামনে আগাবো আমরা তত এটা বুঝতে পারবো। তো সুতরাং এতগুলো আলোচনার পেছনে উল্লেখ আমি এটা আনার জন্য, দেখেন এই যে একটা মাউস একটা কিবোর্ড, এইটা মানে এখানে সমতা কোথায়? মাউস এখন বলতেছে যে আমাকে তুমি এত ছোট জায়গা দিছো কেন, আমাকে জায়গা দিতে হবে, কিবোর্ডের সমান জায়গা আমাকে দিতে হবে, কিবোর্ডকে যে পরিমাণ জায়গা দিছো আমাকেও একই পরিমাণ জায়গা দিতে হবে। তাহলে মানে এইটা মানে হাউ ইট সাউন্ডস, এটা কেমন শোনা শোনা যাচ্ছে ব্যাপারটা। সুতরাং দুজনের স্ট্রাকচার, একটা বড়, একে বড়ই হইতে হবে কাজের জন্য, ওই কাজটা করার জন্য একে বড় হইতে হবে সাইজে, একে যদি মাউসের মতো ছোট্ট করে দিতে হবে না। আবার একে এর কাজটা করার জন্য একে ছোটই হতে হবে, একে যদি আমি এই কিবোর্ডের মতো বড় করে বানাই তাহলে এটাতে কাজটা করা যাবে না। সুতরাং এই দাবিটাও, মাউস যদি দাবি করে যে আমাকে কিবোর্ডের সমান জায়গা দিতে হবে, আমার সাইজ যাই হোক না কেন, আমাকে সমান সুযোগ, আমাকে সমান দায়িত্ব, 9টা 5টা ডিউটি, হ্যাঁ ও যা করে আমিও তাই করব, ও যেখানে যেখানে জব করে আমিও সেখানে সেখানে জব করব, ও আর্মিতে যায় আমিও আর্মিতে যাব। এই যে দেখেন মানে এই যে বিষয়গুলা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে জিনিসটা এটা ভালো শোনা যাচ্ছে না। 2 নম্বর হচ্ছে দেখেন এখানে এটা একটা ব্যালেন্স ডায়েটের একটা একটা চার্ট। এখন আমি বলতেছি যে না, কার্বোহাইড্রেট যে পরিমাণ জায়গা জুড়ে আছে, আমি ভিটামিন আমিও সেই পরিমাণ জায়গা জুড়ে থাকতে চাই। তুমি যদি 50% কার্বোহাইড্রেট খাও, আমাকে ভিটামিন এবং মিনারেল 50% খাইতে হবে, ভিটামিন এবং মিনারেলও 50% খাইতে হবে। তাহলে এই দাবিটা যৌক্তিক কিনা? এই দাবিটাও যৌক্তিক না। কারণ হচ্ছে এখানে মানে যার যতটুকু অ্যামাউন্ট লাগবে, যার যে পরিমাণ লাগবে, কার্বোহাইড্রেট আমাদের শরীরে বেশি প্রয়োজন, আমি বেশি খাবো, ভিটামিন এবং মিনারেলস খুব অল্প পরিমাণেই ফাংশন করে আমাদের শরীরে, অল্প অল্প হলেই কাজ হয়ে যাচ্ছে, সুতরাং এটা অল্প খাবো, বেশি খেলে টক্সিসিটি হবে। সুতরাং এখানে আমরা দেখতেছি যে একটা অসমতা আছে, এবং এটাকে আমরা মানে সমখাদ্য বলি না, হ্যাঁ, বা এটাকে আমরা বলি সুষম খাদ্য। তাহলে একটা জিনিস হচ্ছে সমতা, একটা হচ্ছে সুষমতা। সমতা মানে হচ্ছে দুজনকে সমান দাও, আর সুষমতা মানে হচ্ছে যার যতটুকু দরকার তাকে ততটুকু দাও। হ্যাঁ, এটা আপনারা এই জিনিসটা মাথায় রেখেন, এটা আমরা আবার শেষের দিকে আমরা আবার আসবো। আচ্ছা, এখন আমরা দেখি যে মানুষ, আমরা নারী এবং পুরুষের মধ্যে শারীরিক যে পার্থক্য সেটা দেখলাম, এবং এটা যখন আপনি কাউকে বলতে যাবেন তখন সে বলবে কি তুমি মধ্যযুগীয় বর্বর। হ্যাঁ, মানে প্রথমে উনি বলতেছেন যে নারী এবং পুরুষ সমান, এরপর যখন আপনি বলবেন যে না আমরা তো ফিজিক্যালি সমান না, আমাদের মধ্যে স্ট্রাকচারাল অনেক পার্থক্য আছে, সুতরাং আমাদের ফাংশন পার্থক্য আছে, তখন উনি বলবেন না তুমি মধ্যযুগীয়, তুমি বর্বর, তুমি পেশি শক্তি দিয়ে মানুষকে মাপো, পেশি শক্তি দিয়ে তুমি মানুষকে মানুষকে জাজ করো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা বাদ দিলাম, পেশি শক্তি বাদ দিলাম, এখন আমরা আসি, আমরা ব্রেনে আসি। ব্রেনের দেখি আমরা কি কি প্রবলেম আছে, কি কি পার্থক্য বৈষম্য ব্রেনে আছে। বাইরে থেকে আপনি এমন নারী এবং পুরুষের মধ্যে যে পার্থক্যগুলো দেখেন, ব্রেনে পার্থক্য তার কয়েক গুণ বেশি, ব্রেনে নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য তার কয়েক গুণ বেশি। এখানে দেখেন আমি একটা ছবি নিয়ে আসছি, ছবিতে বাম পাশের যে ব্রেনটা আপনি দেখতে পাচ্ছেন, এই ব্রেনটা হচ্ছে পুরুষের ব্রেন,
যখন একজন পুরুষ কথা বলতেছে তখন তার ব্রেনের একটা নির্দিষ্ট জায়গা দিয়ে সে কথা বলতেছে, আর যখন একজন নারী কথা বলে তখন সে ব্রেনের দুই পাশকে সে ইউজ করে, দুই পাশকে সে ইউজ করে ব্রেনের। ঠিক আছে, সুতরাং এখানে আমরা একটা এটা একটা বিরাট পার্থক্য, এটা একটা বিরাট পার্থক্য, যার কারণে আপনি একজন নারীর সাথে কথাই পারবেন না। আপনি আমরা যখন কথা বলি আমাদের ওয়াইফের সাথে যখন ঝগড়াঝাটি হয়, তখন দেখা যাচ্ছে যে আমি যথেষ্ট রেফারেন্সিং করতে পারতেছি না। আমি কবে কোন দুপুরবেলা দুপুর 3টায় আমি তাকে কোন কথাটা বলছিলাম, তার এটা কষ্ট লাগছে, এটা আমি বলতে পারতেছি না, কিন্তু সে কিন্তু বলতেছে, সেই খুঁটিনাটি সে বর্ণনা করতেছে এবং সে কথা বলে যাচ্ছে। এভারেজে একজন পুরুষের চেয়ে একজন নারী প্রায় 30% বেশি বেশি শব্দ বলে সারাদিনে। সারাদিনের একজন পুরুষের চেয়ে একজন নারী 30% বেশি ওয়ার্ড বলে, বেশি কথা বলে। তো সুতরাং এগুলো কিন্তু পার্থক্য, ব্রেনের পার্থক্যের কারণে। দেখেন, ব্রেনের যে জায়গাগুলো শব্দ শোনে এবং শব্দ বোঝে, কথা বলার সময় র্যাপিডলি সে তার শব্দগুলো সে সিলেক্ট করে, শব্দগুলো সিলেক্ট করে। হ্যাঁ, এই জায়গাগুলো মেয়েদের, ওই জায়গায় মেয়েদের কোষের ঘনত্ব বেশি। পুরুষের যে পরিমাণ সেল ওখানে আছে, মেয়েদের ওই জায়গাটায় সেলের পরিমাণ অনেক বেশি, 11% বেশি। হ্যাঁ, যার কারণে একজন মেয়ে সে কথা শুনতে চায়, কথা বলতে চায়, এবং কি বলা যায়, সে আবেগিক বিষয়গুলো তার অনেক বেশি। যেমন ধরেন একটা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চার মধ্যে খেলনার চয়েস গুলো আলাদা। মেয়ে বাচ্চা খেলনা পছন্দ করে হিউম্যানয়েড, মানুষের স্ট্রাকচারের খেলনা মেয়ে বাচ্চা পছন্দ করে বেশি, আর ছেলে বাচ্চারা পছন্দ করে বিভিন্ন অবজেক্ট, কার, বন্দুক, হ্যাঁ, এই জাতীয় বিষয়গুলো ছেলে বাচ্চা বেশি পছন্দ করে। আর মেয়ে বাচ্চা পছন্দ করে হিউম্যানয়েড স্ট্রাকচার, ফেস। এবং এটা নিয়ে প্রচুর আলোচনা আছে, রিসার্চ আছে। এক দম্পতি তার মেয়েকে মানে মেয়ে হিসেবে বড় করতে চায় নাই, মানে জেন্ডার নিউট্রাল হিসেবে বড় করতে চাইছে, এবং মেয়েকে শুধু ছেলেদের খেলনা কিনে দিত, মানে পুতুল টুতুল কিনে দিত না। তো একবার মেয়েটাকে একটা ট্রাক কিনে দিচ্ছে, ট্রাক কিনে দেওয়ার পর দেখা যাচ্ছে মেয়েটা ওই ট্রাককে একটা তোয়ালেতে পেঁচাইছে, টাওয়ালে পেঁচায় ওটাকে নিকোলের মধ্যে নিয়ে বলতেছে, ট্রাক মনি কান্না করো না, কান্না করো না। ঠিক আছে, সুতরাং বোঝা যাচ্ছে এখানে ছোটবেলায় আমাদের পার্থক্যগুলো হয়ে যায়। নারী এবং শিশুর যে ব্রেনের পার্থক্যগুলো, চয়েসের পার্থক্যগুলো ছোটবেলায় হয়ে যায়। আচ্ছা, 2 নম্বর আমরা দেখি যে পুরুষ শিশুর টান হচ্ছে অবজেক্টের প্রতি, নারী শিশুর টান হচ্ছে সাবজেক্টের প্রতি, চেহারার প্রতি, ফেস। এই জন্য নারী শিশুর মধ্যে যে সোশ্যাল স্মাইল, হ্যাঁ, তারপর হচ্ছে ভাষার মানে ভাষাগত যে ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এটা পুরুষ ছেলে বাচ্চার চেয়ে অনেক বেশি আগে আসে। এবং আজকে আপনারা জানেন যে অটিজম নামে একটা অসুখ আছে। অটিজম অসুখটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন করতে না পারা, চোখের দিকে না তাকানো, হ্যাঁ, তারপর হচ্ছে তার স্পিচ ডিলে, এরকম বিভিন্ন জিনিস আছে। এবং এগুলো ছেলে বাচ্চাদের বেশি হয়, ছেলে বাচ্চাদের এগুলো বেশি হয়, মেয়ে বাচ্চাদের খুবই কম হয় এটা। তারপর দেখেন এগুলো, এই যে হাসি দেওয়া, কথা বলা, মনোযোগ দেওয়া, অনুকরণ করা, মুখভঙ্গি করা, এইগুলা নারী শিশুর মেয়ে বাচ্চার আগে আসে। কারণ এই দেখেন এই জায়গাটা, শব্দ শোনা, শব্দ বোঝা, শব্দ চয়েস করা, শব্দ বলতে পারা, ডেলিভারি দিতে পারা, আর্টিকুলেশন করা, এইগুলো মেয়েদের এই জায়গার ক্যাপাবিলিটি বেশি ছেলে বাচ্চার চেয়ে। নারীর কথা বলার ক্ষমতা, নিজেকে প্রকাশ করার ক্ষমতা অনেক বেশি। আপনারা দেখবেন যে একটা জায়গায় একটা কথা আছে যে ছেলেরা নিজেদের এক্সপ্রেস করতে পারে না, নিজেদের মানে আমাদের এক্সপ্রেশন প্রবলেম আছে, আমরা এক্সপ্রেস করতে পারি না, নিজেদের মনের কথাটা খুলে বলতে পারি না। মেয়েরা এটা খুব ভালো পারে। ঠিক আছে, এবং একই কারণে আমরা দেখতে পাই যে মেয়েরা যেহেতু কথা বলে এবং কথা বেশি যারা বলে, মানে অন্য মেয়ে বাচ্চাকে সে বেশি প্রিফার করে ছেলের চেয়ে। ছেলেরা একটু উদাসীন থাকে, ছেলেরা একটু ড্যাম কেয়ার থাকে, যার কারণে একটা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চাকে খেলার সাথী হিসেবে প্রিফার করে না। সে আরেকটা মেয়েকে প্রিফার করে যার সাথে সে কথা বলে আরাম পায় এবং তার কথা শুনে সে আরাম পায়। একই লেভেলের কথাবার্তা তারা বলে, হ্যাঁ, একই মাত্রার কথা তারা বলে। তো এটা একটা জিনিস আমি আলোচনা করলাম। আরেকটা দেখেন যে আমাদের ব্রেনে একটা বিশেষ জায়গা আছে, হিপোক্যাম্পাস, ওই জায়গাটার নাম, এটা মেয়েদের সাইজে বড় পুরুষের চেয়ে। ঠিক আছে, এই কারণে মেয়েরা মানে মেয়েদের যে কি বলা যায়, মেয়েরা অনেক বেশি দেখে, অনেক ডিটেলস দেখে, অনেক ডিটেইল তারা দেখে, এবং তারা ভার্বাল মেমোরি, মানে কে কবে কি বলছে এইটাকে তারা খুব ভালো মনে রাখে, এটাকে তারা অনেক মনে রাখে। তারপর হচ্ছে আমাদের ছেলেদের এবং মেয়েদের যে নার্ভের নার্ভের যে ক্যালিবার, ব্যাস, এটা ছেলেদের বেশি। নার্ভের যে ব্যাস মানে কি বলে মোটা, ছেলেদের নার্ভ গুলো বেশি মোটা। আর মেয়েদের নার্ভে আবার চর্বির পরিমাণ বেশি। তাদের ত্বকে যেরকম চর্বির পরিমাণ বেশি, তাদের নার্ভেও চর্বির পরিমাণ বেশি। এবং এই কারণে মেয়েদের মানে তারা, ধরেন আপনি এখানে একটা চিমটি দিলাম, আপনাকে একটা ছেলেকে চিমটি দিলাম, এই চিমটিটা তার ব্রেনে যে পরিমাণ দ্রুত যাবে এবং যে পরিমাণ তীব্রভাবে যাবে, একটা মেয়েকে চিমটি দিলে এর তীব্রতা আরো দ্রুত যাবে এবং অনেক বেশি তীব্রতা বেশি হবে তার। তার কারণ হচ্ছে তার ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলা একটা ছেলের চেয়ে একটা মেয়ের খুব দ্রুত পাস হয়, খুব দ্রুত মুভ করে। এই যে তার ইয়ে বেশি বলে, চর্বির আস্তরণ বেশি বলে। এই কারণে মেয়েদের অনুভব এবং প্রতিক্রিয়া অত্যন্ত দ্রুত, তীব্র। এবং মেয়েরা অল্প আঘাতে বেশি নাজুক, বেশি কষ্ট পায়, বেশি ব্যথা পায়। ঠিক আছে,
আপনারা এগুলো মিলাইতে পারবেন, আপনাদের মানে ডে টু ডে আপনাদের যে এক্সপিরিয়েন্স সেটার সাথে আপনারা এগুলো মিলাতে পারবেন। এবং একই কারণে একটা মেয়ে ডিফোকাস হয় বেশি। তার সামনে অনেকগুলো ঘটনা যখন ঘটতেছে এবং সবগুলো ইনপুটই তার মধ্যে খুব তীব্রভাবে যাচ্ছে, কিন্তু একজন ছেলে আবার ডিফোকাস কম হয়, সে যেটার মধ্যে থাকে ওইটাতেই ফোকাস থাকে বেশি। অন্যান্য স্টিমুলাস গুলা তার কাছে এতটা বড় হয় না, কারণ তার মানে ট্রান্সপোর্ট ক্যাপাসিটি কম। কিন্তু একটা মেয়ের ট্রান্সপোর্ট ক্যাপাসিটি বেশি বলে সে ছোট থেকে ছোট স্টিমুলাস দিয়েও সে ডিস্ট্রাক্ট হয়। ঠিক আছে, একই কারণে নারীরা বেশি আবেগপ্রবণ। আপনারা দেখবেন যে সে মানে পুরুষ যেরকম মানে যুক্তি দিয়ে চিন্তা করতে পারে, মেয়েরা আবার একটু যুক্তি দিয়ে কম চিন্তা করে। কারণ হচ্ছে তার ওই যে বললাম যে তার ব্রেন প্রসেসিং গুলো এত বেশি ফাস্ট, হ্যাঁ, এবং এত বেশি তার ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো বেশি পাস হয় যে সে চিন্তা করা, এটাকে ট্যাকেল দেওয়া, এই বিষয়গুলো তার মধ্যে কম কাজ করে। হ্যাঁ, যার কারণে ইম্পালসিভ। এই সবগুলো বিভিন্ন রিসার্চ আছে। আচ্ছা, এরপর আমরা দেখি যে কি মেয়েদের, আচ্ছা এখানে কি এটা কিসের কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা, একটা হচ্ছে মেয়েদের যে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা বিবেক, এই জায়গাটা মেয়েদের বড়। হ্যাঁ, এই কারণে তারা অনেক বেশি সহযোগীমূলক মনোভাব, ছেলেদের মধ্যে এত সহযোগিতার মনোভাব কম। ছেলেদের মধ্যে মারপিট, প্রতিযোগিতা এগুলো বেশি, এবং টেস্টোস্টেরন হরমোনের কারণে আরো বেশি এটা। কিন্তু মেয়েদের মধ্যে একটা হচ্ছে অক্সিটোসিন হরমোন, এটা সহযোগী মনোভাব, এটা হচ্ছে কি বলা যায় রিসেপটিভ মনোভাব, মেনে নেওয়া, সবকিছু মেনে নেওয়া, সবকিছুকে স্যাক্রিফাইস করা, মেনে নেওয়া, হ্যাঁ, একটা সম্পর্ককে টিকায় রাখা, এই বিষয়গুলো তাদের মধ্যে বেশি কাজ করে অক্সিটোসিন হরমোন। আর 2 নম্বর হচ্ছে তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, এটা বড়, অ্যামিগডালাটা ছোট। অ্যামিগডালাটা হচ্ছে আমাদের মধ্যে কম্পিটিশন তৈরি করে, এটা মেয়েদের ছোট। ঠিক আছে, তারপর আরেকটা কি দেখি, আগ্রাসী আচরণ। এই যে অ্যামিগডালা বড় যেহেতু ছেলেদের, এই জন্য ছেলেরা দ্রুত মারপিটে চলে যায়। হ্যাঁ, এখানে এই অ্যামিগডালাটা আমাদের শরীরের ফিয়ার ফিয়ার সেন্টার, ফিয়ার। হ্যাঁ, যার কারণে সহজেই সে কাউকে শত্রু হিসেবে আইডেন্টিফাই করে, ভয় পেয়ে। যেমন আপনারা বিভিন্ন প্রাণী দেখতে পর বুঝতে পারবেন যে সে একটা প্রাণী, একটা কুকুর যাকে একটু ভয় করতেছে, সে তার প্রতি একটা রক্ষণাত্মক মানে ডিফেন্সিভ অ্যাটিটিউডে চলে যায়, তাই না? দাঁত মুখ খিচাই টিচায় সে নিজেকে ডিফেন্স করার চেষ্টা করে। তো এটা হচ্ছে অ্যামিগডালার কাজ, অ্যামিগডালা। হ্যাঁ, তো এইটা যেহেতু ছেলেদের একটু বড়, সুতরাং ছেলেরা দ্রুত মারপিটে চলে যাচ্ছে। এই জায়গাটা মেয়েদের বড়, এই জায়গাটা মেয়েদের বড় হওয়ার কারণে সিঙ্গুলেট কর্টেক্স, মেয়েরা খুব অল্পে অল্পে উদ্বিগ্ন হয়, খুব অল্পে তারা অনেক বেশি টেনশন করে, অনেক বেশি উদ্বিগ্ন হয়, এবং তারা মানে ডিসিশন মেকিং এ তাদের প্রবলেম হয়। হ্যাঁ, মানে দুইটা অপশনের মধ্যে একটা অপশন চুজ করবে, এই ডিসিশন নেওয়া তাদের জন্য কষ্টকর। ঠিক আছে, এটা এবং এই একই ইস্ট্রোজেন যে হরমোনটা তাদের আছে, এই হরমোনটাও এটাকে আরো বেশি বাড়ায় দেয়, আরো অ্যাগ্রেভেট করে। হ্যাঁ, ইস্ট্রোজেন, এটা রিসার্চে আসছে, ইস্ট্রোজেন যার যত জেমের ইস্ট্রোজেন লেভেল যত বেশি, তার মানে স্থিতিশীলতায়, স্থির হওয়া, স্থিরভাবে চিন্তা করা, এটা তার মধ্যে এই ক্যাপাসিটি তার তত কম। ঠিক আছে, সুতরাং মেয়েরা এই কারণে। আচ্ছা, ছেলেদের যেহেতু ছোট, সুতরাং ছেলেরা এত টেনশন খুব বেশি করে না, কিছুটা ড্যাম কেয়ার থাকে, এবং তারা মানে ইয়ে করে না। মেয়েদের যে ইনসুলা নামে একটা জায়গা আছে, এই জায়গাটা বড়, এবং ব্রেনের দুই পাশের কানেকশন অনেক বেশি মেয়েদের। এই জন্য দেখবে যে তারা মেয়েরা এমন অনেক কিছু আইডেন্টিফাই মানে আগে থেকে বুঝতে পারে, যেটা আসলে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, মানে মানে চেহারার এক্সপ্রেশন টেক্সপ্রেশন দেখে তারা অনেক কিছু আগে থেকে বুঝে ফেলতে পারে, যেটা পুরুষ বুঝতে পারে না। হ্যাঁ, এবং এটা সন্তানের ক্ষেত্রে অনেক বেশি। সন্তান মানে সন্তানের কি দরকার, হ্যাঁ, দেখবেন যে একটা বাচ্চা কান্না করতেছে, হ্যাঁ, বাপ বুঝতেছে না যে বাচ্চাটা কেন কাঁদতেছে, মা বুঝে ফেলছে যে ও তো ওর ডায়াপারের মধ্যে পায়খানা আছে, ও পায়খানা করে ফেলছে এই জন্য কাঁদতেছে। আর বাবা মনে করে যে দূরে দোলাচ্ছে, হ্যাঁ, ঠান্ডা করার চেষ্টা করতেছে, এগুলো দেখাচ্ছে, কিন্তু ওই বাচ্চা যে আসলে পায়খানা করছে, করার কারণে তার এইরকম কান্নার প্যাটার্নটা এইরকম। এই সাবলিমিনাল মেসেজ এটা মেয়েরা ধরতে পারে, পুরুষ ধরতে পারে না। তো আমরা কেউ, নারী একটা দিক থেকে শক্তিশালী, আবার একটা দিক থেকে ওটাই তার জন্য দুর্বলতা হয়ে গেছে। হ্যাঁ, এবং এইটা দুর্বলতা আমরা বলবো না, এগুলো কিন্তু দুর্বলতা না। কারণ নারীর যে কাজ, সেই কাজের জন্য নারীর যে যে জায়গাগুলো শক্তিশালী হওয়া দরকার, আল্লাহ ওইভাবে শক্তিশালী করে দিচ্ছে নারীকে। পুরুষের যে কাজ, ওইটার জন্য পুরুষকে যেরকম বানানো দরকার, যে জায়গাগুলো শক্তিশালী হওয়া দরকার, আল্লাহ ওইটাকে ওইভাবে শক্তিশালী করছে। এখন আপনি যখন দুজনকে দিয়ে একই কাজ করাচ্ছেন, তখন তো প্রবলেম হয়ে গেছে। কিন্তু আল্লাহ যে তৈরি করছেন, এখানে তো প্রবলেম নাই। আল্লাহ তো নির্দিষ্ট রোল প্লে করার জন্য তাদেরকে ওইভাবে করে শক্তিশালী বানাইছেন। হ্যাঁ, মাউসকে মাউসের মতো বানাইছেন, কিবোর্ডকে কিবোর্ডের মতো বানাইছেন। এখন আপনি মাউসকে দিয়েও যা করাবেন, কিবোর্ডকে দিয়েও যখন তাই করাবেন, তখন হয়ে গেছে ঝামেলা। আচ্ছা, তারপর দেখি আমরা আরো কি আছে। এবং এই যে ডিফারেন্স গুলো, নারী এবং পুরুষের মধ্যকার যে বিভিন্ন বিষয়ের ডিফারেন্স, এই ডিফারেন্স গুলো কিন্তু আমরা শেখাই দেই তা না। বাপ মা শিখাই দিছে, ধর্ম শিখাই দিছে, শিক্ষকরা শিখাই দিছে। হ্যাঁ, এই যে একটা দাবি নারীবাদীরা এবং এলজিবিটি মুভমেন্ট যারা করে, জেন্ডার অ্যাক্টিভিস্ট, এরা এরা যে দাবি করে যে নারী এবং পুরুষ বলে কিছু নাই, জন্মের 2 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো নারী পুরুষ থাকে না, এরপরে সমাজ তাকে নারী বানায় ফেলে, সমাজ তাকে পুরুষ বানায় ফেলে। এইরকম একটা, এই যে জেন্ডার থিওরি, হ্যাঁ, জেন্ডার থিওরি, কুয়ার থিওরি, এই সমস্ত বিষয়গুলো তারা, কিন্তু আসলে মূলত এটা না। মূলত বর্তমানে মানে লাস্ট 20 বছরের যে আমাদের নিউরোসায়েন্সের যে যে
যে যে আবিষ্কার গত 20 বছরে, বিশেষ করে পিইটি মেশিন আবিষ্কার পর, পজিটন এমিশন টপোগ্রাফি, এই মেশিন আবিষ্কারের পর, এমআরআই মেশিন আবিষ্কারের পর, এইগুলো আবিষ্কারের পরে আমরা মানুষের ব্রেন সম্পর্কে আমাদের নিউরোসায়েন্স এত বেশি আগায় গেছে, এবং যার কারণে এখন তারা বলতেছেন যে না, এখন আমাদেরকে নারী এবং পুরুষ আলাদা করে চিন্তা করতে হবে, নারী এবং পুরুষের জন্য আলাদা করে চিন্তা করতে হবে। অনেক অসুখ আছে যেগুলো পুরুষের হয়, নারীর হয় না, নারীর কম হয়, একদমই কম হয়। আবার অনেক অসুখ আছে যেগুলো নারীদের বেশি হচ্ছে, পুরুষের কম হচ্ছে, মানে সাইকেট্রিক অসুখ, মানে মানসিক অসুখ। এইটা আবিষ্কার করতে গিয়ে তারা আবিষ্কার করলো যে না, নারী এবং পুরুষকে একই চিকিৎসা দিলে তো কাজ হবে না, আলাদা চিকিৎসা দিতে হবে, কারণ তাদের প্রসেসিং গুলো ভিন্ন, তাদের জিনিস। তো এইটা মূলত কারণ কি? মূলত কারণ হচ্ছে ব্রেনের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে প্রচুর পরিমাণে ইস্ট্রোজেন রিসেপ্টর, মানে হরমোনের রিসেপ্টর আছে, যেই রিসেপ্টর গুলো নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য গুলো তৈরি করে। হ্যাঁ, যেমন ধরেন আমাদের জ্ঞান আহরণের প্রক্রিয়া, পুরুষ একভাবে শিখে, নারী আরেকভাবে শিখে। ঠিক আছে, আমরা কোনো কিছুকে জাজ করা, কোনো কিছুকে বোঝা, দেহের তাপমাত্রা, খাদ্যাভ্যাস, যৌন আচরণ, সমস্ত কিছু আমাদের আলাদা। বললাম না, যে পরিমাণ বাইরে থেকে আপনি দেখতেছেন আলাদা, তার মধ্যে ব্রেনের মধ্যে আরো বেশি আলাদা, আরো বেশি আলাদা। তারপর একটা জিনিস কি দেখি যে আহ এই যে ব্রেনের গঠন এবং কার্যক্রমে কেন পার্থক্য হয়, বিভিন্ন জিনিস আলাদা হয়ে যায়, আমাদের নিউরনের গঠন আলাদা হয়ে যায়। হ্যাঁ, নিউরনের মধ্যে আমাদের এক একটা ব্রেনের সেলের মধ্যে যে আরো ছোট 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 অঙ্গাণুগুলো থাকে, সেইগুলোর মধ্যে পার্থক্য হয়ে যায়। স্ট্রাকচার, কোষের স্ট্রাকচারে পার্থক্য হয়ে যায়, কোষের যে চর্বি জমা সেটার মাত্রার মধ্যে পার্থক্য হয়। এগুলোর কারণে নারী এবং পুরুষের ব্রেনের গঠন এবং কার্যক্রমের মধ্যে এত বেশি পার্থক্য হয়। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা আরো দেখে নিন, আমি এটা আপনাদেরকে প্রোভাইড করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের হরমোন, এটা হলো ব্রেনের পার্থক্য। 2 নম্বর হচ্ছে আমাদের হরমোনের পার্থক্য আছে, আপনারা জানেন। পুরুষের ক্ষেত্রে আছে টেস্টোস্টেরন হরমোন, হ্যাঁ, আর নারীর ক্ষেত্রে আছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই হরমোনগুলো আছে। এবং এই হরমোনের কারণে দেখেন, আমি একটু আগে একটা জিনিস আমি আমি আপনাদের প্রশ্ন করছিলাম আপনাদের শুরুতে, যে এই যে বৈষম্য, নারী এবং পুরুষের মধ্যে যে বৈষম্য, যেমন ধরেন পুরুষটা একটু ডমিনেন্ট, তাই না? পুরুষটা ডমিনেট করে, নারী একটু রিসেপটিভ, নারীরা একটু মানে কি বলে কম ডমিনেন্ট হয়, বা তারা এটাকে মেনে নেয়, মেনে নেওয়ার প্রবণতা তাদের মধ্যে বেশি। এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। হ্যাঁ, দেখেন এই যে এই রিসার্চটা আপনারা একটু দেখেন, এই রিসার্চে 34 জন নারীকে দুটো গ্রুপ করছে। গ্রুপে এক গ্রুপ নারীকে তারা টেস্টোস্টেরন ইনজেকশন দিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে এই ইনজেকশন দেওয়ার পর, যেই দিন তাদেরকে ইনজেকশন দেওয়া হয় নাই, সেই দিন তাদের সহযোগিতার মনোভাব ছিল স্বাভাবিক। যেদিন টেস্টোস্টেরন দেওয়া হয়েছে, সেই দিন তারা ইগো প্রদর্শন করছে অনেক বেশি, নিজের সিদ্ধান্ত আরেকজনের উপর চাপাই দিতে চাইছে। হ্যাঁ, মানে আরেকজনের কথা মেনে নেওয়ার প্রবণতা তাদের মধ্যে আর নাই। ঠিক না? তো সুতরাং দেখা যাচ্ছে যে টেস্টোস্টেরন হরমোন এটা মূল কারণ যে পুরুষের মধ্যে। সুতরাং আজকে যদি আপনি বলেন যে নারী এবং পুরুষের মধ্যে যে একটা একটা ডিফারেন্স আছে, পুরুষতান্ত্রিকতা, একটা বই আছে স্টিফেন গোল্ডবার্গ, সমাজবিজ্ঞানী স্টিফেন গোল্ডবার্গ, ওনার লেখা বই দ্য ইনএভিটেবিলিটি অফ প্যাট্রিয়ার্কি, মানে পুরুষতন্ত্রের অনিবার্যতা। প্রত্যেকটা জায়গায় যে পুরুষটা থাকবে, সেই তার লিডারশিপ থেকে মানে লিডারের জায়গায় পৌঁছায় যাবে, বিকজ অফ হিস টেস্টোস্টেরন হরমোন, সেই ডমিনেন্সের জায়গায় পৌঁছায় যাবে। এবং এইভাবেই নারীর উপরে পুরুষের ডমিনেন্স যেটা, এটা একটা স্পন্টেনিয়াস, একটা স্বতঃস্ফূর্ত এবং একটা অনিবার্য বিষয়। এটা হচ্ছে ওনার পুরো বইটার আলোচনা। এবং এটা একটা বই না, আরো কয়েকটা বই স্টিফেন গোল্ডবার্গ উনি লিখছেন, যে মানে পুরুষের, আমাদের যদি নারী এবং পুরুষকে যদি আপনি সব সমান বানায় ফেলতে চান, সমান যদি বানায় ফেলতে চান, তাহলে ওয়াই ক্রোমোজোম, যেটা পুরুষের ওয়াই ক্রোমোজোম এবং টেস্টোস্টেরন হরমোন, এইটাকে পৃথিবী থেকে দূর করতে হবে। এইটাকে পৃথিবী থেকে দূর না করা পর্যন্ত আপনি পুরুষকে নারীকে সমান বানাতে পারবেন না। কারণ যেখানে আপনি সমান করে রাখবেন, সমান করে রাখার পরে আবার অটোমেটিক্যালি পুরুষটা উপরে চলে যাবে, অটোমেটিক্যালি পুরুষটা আবার উপরে চলে যাবে, বিকজ অফ হিস ডমিনেন্স, তার যেটা সে টেস্টোস্টেরন থেকে পাইছে। ঠিক আছে, দেখেন আবার দেখেন নিজের স্ট্যাটাস বাড়ানো, প্রতিযোগিতার ইচ্ছা, হ্যাঁ, সোশ্যাল সোশ্যাল ল্যাডারে উপরে ওঠার প্রবণতা, এবং মানে অ্যাগ্রেসিভনেস, হ্যাঁ, আরেকজনকে পরাজিত করা, ওকে পরাজিত করে আমি সিইও হব, এই যে চিন্তাগুলা, এইগুলা টেস্টোস্টেরন হরমোনের কারণে হয়। পরাজিত পুরুষের মাঝে যদি আমরা বাইরে থেকে টেস্টোস্টেরন দেই, তাহলে পরে তাদের মধ্যে আবার প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার ইচ্ছা তাদের মধ্যে আবার জাগ্রত হচ্ছে। ঠিক আছে, যে সমস্ত মেয়েদের টেস্টোস্টেরন নর্মালের চেয়ে বেশি, তাদের মধ্যে আত্মনির্ভর হওয়ার টেন্ডেন্সি তাদের মধ্যে বেশি। তো এই যে বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে যে বৈষম্য যেটা, এই বৈষম্যটা একা একাই হয়েছে, এই বৈষম্যটা কেউ তৈরি করে দেয় নাই। এবং এই কারণে সেদিন ড্যানিয়েল হাকিগতজুর একটা কথা, উনি বলতেছেন যে পৃথিবীর 99% সোসাইটি, এই বিভিন্ন জাতিগোষ্ঠী, উপজাতি, বিভিন্ন 99% জাতিগোষ্ঠীর মধ্যে সেটা পিতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক কিছু আছে, মাতৃতান্ত্রিক একটা দুইটা আছে মাতৃতান্ত্রিক। তাহলে এরা তো পরস্পর ইমেইল চালাচালি করে নাই,
পরস্পর ইমেইল চালাচালি করে যে হ্যাঁ তোমাদের গোত্রের মধ্যে নারীদেরকে তোমরা পরাজিত করেছো, আমরাও আমাদের গোত্রের নারীদেরকে পরাজিত করব, এইভাবে পরস্পর তারা টেকনোলজি বিনিময় করে নাই, পরস্পর বিচ্ছিন্ন ভাবে একা একাই সবখানে পুরুষের ডোমিনেন্স তৈরি হয়েছে, পুরুষতান্ত্রিকতা তৈরি হয়েছে। হ্যাঁ, সুতরাং এটা মানে এটা মনে করার কোনো কারণ নাই যে এটা পরিকল্পিত, এটা পরিকল্পিত না, বরং এটা স্বতঃস্ফূর্ত। এবং এটা এটা ইট ইজ বিকজ অফ দা ইনেইট, আমাদের যে হরমোনাল প্রোফাইল পুরুষের, এবং ইনেইট যে আমাদের এই টেস্টোস্টেরনের কারণে আমাদের যে ব্রেনের গঠন এবং আমাদের যে ফিজিক্যাল গঠন এই হরমোনের কারণে হয়, এইটাই পুরুষকে সবসময় আগায় দেয়। এটা নারীবাদীরা সারাদিন চিল্লাইলে পরে এটা তারা চিল্লাবেও তারা পুরুষের কাছে চিল্লাবে। এই নারীবাদীরা যে তারা আজকে নারীবাদী পর্যন্ত আসছে, এটা পুরুষের হেল্প ছাড়া তো আসে নাই, পুরুষের প্ল্যানিং ছাড়া তো আসে নাই। এই ক্যাপিটালিস্ট সোসাইটি তারা এটাকে প্ল্যান করছে। এটা বিখ্যাত একজন লেখিকা ন্যান্সি ফ্রেজার, ওনার লেখা একটা বই আছে, একটা আর্টিকেল আপনারা পাবেন, সেখানে উনি লিখছেন যে ইজ ফেমিনিজম ক্যাপিটালিজমস হ্যান্ডমেইডেন, পুঁজিবাদের দাসী নারীবাদ কি এখন পুঁজিবাদের দাসী? ওনার এটা আর্টিকেলটা, উনি বলতেছেন যে এই মানে পুঁজিবাদের পারপাস সার্ভ করতেছে নারীবাদ। মেয়েদের ওয়ার্কফোর্সে মেয়েদের পরিমাণ বাড়াইছে, মেয়েদের পরিমাণ বাড়াই একটা সিউডো কম্পিটিশন তৈরি করছে। সিউডো কম্পিটিশন তৈরির কারণে এই জায়গায় পুরুষের বেতন কমে গেছে, মানে ওভারঅল বেতন কাঠামো কমে গেছে, এবং কমে যাওয়ার কারণে আজকে এই অবস্থা। একটা উদাহরণ আপনাদেরকে আমি দিতে পারি ফ্রম মাই প্রফেশনাল এক্সপিরিয়েন্স। সেটা হচ্ছে আমরা যখন মেডিকেল পাশ করার পরে তখন সবচেয়ে লুক্রেটিভ ডাক্তার হিসেবে, নতুন একজন এমবিবিএস পাস ডাক্তারের সবচেয়ে লুক্রেটিভ চাকরি ছিল গার্মেন্টসে জব করা। গার্মেন্টসে ডাক্তার লাগে, গার্মেন্টসে ডাক্তার থাকে, ওই ডাক্তার ওদের স্যালারি থাকতো প্রায় 60 থেকে 70 হাজার টাকা। ঠিক আছে, পরবর্তীতে ফিমেল ডক্টরের সংখ্যা যখন বেড়ে গেল, দেখেন একজন করার একটা ধাম, পরিবার আমার আমার বাপ তারা বুড়ো হয়েছে, তাদেরকে ভরণ পোষণ করতে হবে, আমার স্ত্রী আমার সন্তান এদেরকে ভরণ পোষণ করতে হবে। কিন্তু একজন নারী যখন প্রফেশনে যায় তখন তার এত চিন্তা থাকে না, তার তো একজন স্বামী আছে তার ভরণ পোষণ করার জন্য। হ্যাঁ, সুতরাং একজন নারী যখন যায় সে কম বেতনে চাকরি করার জন্য তৈরি থাকে। তো যখন ডাক্তার অ্যাভেলেবল হয়ে গেছে, অনেক মেয়ে ডাক্তার অ্যাভেলেবল, তখন আস্তে আস্তে এখন যদি আপনি গার্মেন্টসে যান, এখন ডাক্তারদের বেতন হচ্ছে 20,000 থেকে 25,000 টাকা। কারণ একজন পুরুষ কাজ না করলে একজন ফিমেল ডক্টর তো সে পেয়ে যাচ্ছে, এবং ফিমেল ডক্টর এই 20,000 টাকা বেতনে চাকরি করার জন্য সে রেডি, তার কোনো প্রবলেম নাই। তো আমাদের সময় যেটা ছিল 60,000 টাকা 70,000 টাকা বেতন, সেটা এখন হয়েছে 20,000 থেকে 25,000 টাকা বেতন। এটা আমার বাস্তব উদাহরণ আপনাদেরকে দিলাম একটা। তো এটা আলোচনার একটা যে আসলে এই বিষয়গুলা, এই পার্থক্যগুলা কিন্তু কারো দুর্বলতা না, এই পার্থক্যগুলা নারীর শক্তি। একজন নারী যদি নিজেকে নারী মনে করে এবং নারীর কাজ যদি সে করতে চায়, তাহলে এগুলো তার শক্তি, এগুলো তার শক্তি। কিন্তু যখন সে পুরুষের কাজ করতে যাবে তখন এগুলোই তার দুর্বলতা হয়ে দেখা দিবে। আমরা সামনে আরো দেখবো। সামনে এই দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা স্লাইড। আপনারা কি বিরক্ত হচ্ছেন আলোচনা কি সংক্ষিপ্ত করে নিয়ে আসবো? কি অবস্থা ভাই? আহ আলোচনা কি অনেক লেন্দি হয়ে যাচ্ছে কিনা? যাই না হোক, না ভাইয়া, আমি ভালো শেষ করি। হচ্ছে। আমরা অনেকেই দেখতেছে ফেসবুকে লাইভে, অনেকেই দেখতেছে, প্রায় 100 জনের উপরে অডিয়েন্স দেখতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আচ্ছা, এখন দেখেন এই যে দেখছেন এই যে ওয়েভস, খেয়াল করছেন এটা? এই ওয়েভস, এটা হচ্ছে একজন নারীর বাস্তবতা, একজন নারীর বাস্তবতা, এবং একজন নারীর সবচাইতে বড় শক্তি হচ্ছে এটা, এই ওয়েভস। এটা হচ্ছে কি? এটা হচ্ছে একজন নারীর 30 দিনের মানে মাসের বিভিন্ন সময়ে তার যে হরমোনের অবস্থা থাকে, এইটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। দেখেন কত বেড়ে গেছে ইস্ট্রোজেন হরমোন। হ্যাঁ, এই হচ্ছে ইস্ট্রোজেন ওয়েভ। আর এইটা হচ্ছে প্রোজেস্টেরন ওয়েভ। শুরুর দিকে কম, এই বাড়ছে, হঠাৎ করে বেড়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে প্রোজেস্টেরন ওয়েভ। হ্যাঁ, আর এটা সম্ভবত এটা আচ্ছা, এটা হচ্ছে মেয়েদের কিছু অ্যান্ড্রোজেন হরমোন থাকে, টেস্টোস্টেরন হরমোন থাকে, সেটার ওয়েভ এইটা। পুরুষের এত লেভেল কম থাকে না, পুরুষের লেভেল থাকে অনেক উপরে। হ্যাঁ, মেয়েদের যদি 200 হয়, পুরুষের হয় 3,000, 1500 থেকে 3,000, এত বেশি। আচ্ছা, তো এটা কি? এটা হচ্ছে আমাদের মেয়েরা, একজন নারী, তিনি পুরা মাস এই ওয়েভে, এই সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের মধ্যে তিনি থাকে। এবং এই সময় 90% নারী, 90% নারীতে তারা বিভিন্ন প্রবলেম তারা ভুগতে থাকে। হ্যাঁ, এবং এটা একটা গুরুত্বপূর্ণ বলি। আমি যখন পিজিতে যখন আমি পড়তাম, আমাদের মূল কাজ হচ্ছে আমরা র্যাট মডেল, ইঁদুরের উপরে আমরা বিভিন্ন রিসার্চ করতাম। মানে ওইটা আমাদের যিনি চেয়ারম্যান ম্যাডাম, উনি এটার উপরে উনি এক্সপার্ট, বাইরে থেকে ট্রেনিং করা, যে ইঁদুর মডেলের মধ্যে বিভিন্ন রকম রিসার্চ। তো এই জায়গার মধ্যে আমাদের একটা ছিল যে আমরা মানে মেমোরি, ইঁদুরের মানে মেমোরিকে কিভাবে এফেক্ট করে,
মানে ডায়াবেটিস তৈরি করা, হ্যাঁ, একটা ওষুধ দিয়ে তার মধ্যে ডায়াবেটিস তৈরি করা, এবং এটার ফলে মেমোরির কি প্রবলেম হয়, হওয়ার পর সেটাকে সুইমিং এর মাধ্যমে বা এটাকে ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে কিভাবে মেমোরিটাকে আবার ফেরত আনা যায়, এরকম বিভিন্ন রিসার্চ ওখানে হইতো। তো ওই সময় ম্যাডাম একটা কথা বলতেন যে আমরা আমরা সবসময় মানে পুরুষ ইঁদুরের উপর কাজ করতাম, হ্যাঁ, মেল ইঁদুরের উপরে। তো মেল ইঁদুরের উপরে কেন কাজ করবো? কারণ ফিমেলের উপর যদি আমরা কাজ করি, ওই র্যাটেরও তো মাসিক হয়, মানে মহিলা ইঁদুরের তো আবার মাসিক হয়। তো এই মাসিকের কারণে তাদের মেমোরি, তাদের যে স্মৃতিশক্তি, এটা এটা ভ্যারি করে বিভিন্ন সময়, বিভিন্ন মাসের বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। তো যার কারণে আমরা ওটাকে বাদ দেওয়ার জন্য আমরা ফিমেল র্যাট বাদ দিতাম এবং পুরুষ ইঁদুরের উপর আমরা রিসার্চ গুলো করতাম, যাতে তাদের পুরুষ তো এরকম মানে এই ওয়েভের উপরে ঢেউ ঢেউ ঢেউের মধ্যে থাকে না, পুরুষটা হচ্ছে স্ট্যাটিক। তো যার কারণে এটা কোনো এফেক্ট করতো না, এই কারণে আমরা পুরুষ ইঁদুর বেছে নিতাম। তো এটা দেখেন, সেই জিনিসটা মানুষের ক্ষেত্রে একই জিনিস, যে 90% নারী তারা এই মাসের বিভিন্ন সময়ে আবেগিক বিভিন্ন ইনস্টেবিলিটির মধ্যে থাকে। ঠিক আছে, সুস্থ সময়ের সিদ্ধান্ত এবং 2 দিন পরে যখন আরেকটা ওয়েভের, এই ধরেন এই জায়গায় একজন নারী আছে, এই সময় উনি যে সিদ্ধান্ত নিচ্ছেন আর এই জায়গায় যে সিদ্ধান্ত নিচ্ছে, দুটো এক হবে না, সেম হবে না। এমনকি মেয়েদের 10% বেশি সময় লাগছে কোনো কিছু মনে করার ক্ষেত্রে। এবং এই পুরো এই জিনিসটা, যখন হরমোন বেশি থাকে, কখনো এটা বেশি থাকে, কম থাকে, এই কারণে ব্রেনের বিভিন্ন মেকানিজমের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট পড়ে। কখনো ব্যথা অল্পতেই বেশি বেশি ব্যথা লাগে, কখনো নর্মাল লাগে, কখনো ওই যে আমরা আপনি বলেন না মুড সুইং বলেন, এই হচ্ছে সেই মুড সুইং। বিভিন্ন সময় তাদের মুড বিভিন্ন রকম থাকে। দেখেন এইটা দেখেন ওই একই জিনিস, কিন্তু এটা মূলত দেখাচ্ছে আমরা যে কোন সময়ে নারীদের ঘুম কেমন হয়। আপনার যদি রাতে ঘুম না হয়, সারাদিন আপনার কেমন যাবে, কেমন যায় সারাদিন, ওই ঠিক একই জিনিস ঘটে। এই সেকেন্ড হাফে এই সময়ে নারীদের ঘুমের প্রবলেম হয়, প্রচুর ঘুমের প্রবলেম হয়। হ্যাঁ, বিভিন্ন মানে এটা হচ্ছে আপনার মাসের পরের 15 দিন, মাসের পরের মানে সেকেন্ড সেকেন্ড 15 দিন এই এই প্রবলেম গুলো তাদের হয়। ঠিক আছে, আচ্ছা, এইটা দেখেন, এটাও একই জিনিস, এখানে বিভিন্ন আলোচনা আছে, এটা আমরা যারা ডাক্তার তারা বুঝবে। এটা এই একই জিনিস যে তাদের কিভাবে কোন মেকানিজম গুলো এখানে উল্লেখ করা আছে। হ্যাঁ, যে তাদের কোন সময়ে কি ধরনের প্রবলেম গুলো হয়। দেখেন, কিছু ভালো লাগে না, কোনো কোনো আনন্দ পাচ্ছে না, ডিপ্রেশন, একটা সময় ডিপ্রেশন থাকে, এই টাইমটাতে একটু ডিপ্রেস লাগে। হ্যাঁ, তাদের মধ্যে কারো কারোর মধ্যে যারা খুব বেশি প্রবলেম হয়, তাদের মধ্যে সুইসাইডাল আইডিয়েশন আসতে পারে। ঠিক আছে, তারপর একটা সময় থাকে তারা একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে, 1 মাসের একটা সময় থাকে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে। তাদের মধ্যে একটা সময় থাকে অনেক হাইপার সেন্সিটিভ থাকে, খুব অল্পতেই তারা খুব নাজুক অবস্থায় থাকে, অল্প ব্যথায় অনেক বেশি ব্যথা পায়, অল্প কষ্টে অনেক বেশি কান্না করে। হ্যাঁ, খুব নাজুক একটা অবস্থায় তারা থাকে, সেটা হচ্ছে মাসের এই টাইমটাতে। এই দেখেন, মাসের প্রথম হাফে তাদের মধ্যে অনেক বেশি কনফিডেন্স থাকে, তারা খুব অনেক কথা বলে, অনেক প্রোডাক্টিভ সময় যায়, খুবই মানে অপটিমিস্টিক থাকে, সব বিষয়ে অনেক বেশি আশাবাদী থাকে। হ্যাঁ, তাদের খুব মোটিভেটেড থাকে। আবার সেকেন্ড হাফে তাদের একটু, যখন হরমোনের কারণে হরমোনের প্রোফাইল কম থাকে, সেই সময়টাতে আবার একটু খারাপ লাগে, অল্পতেই তারা অনেক খিটখিটে মেজাজে থাকে, অনেক বেশি সেন্সিটিভ থাকে, অল্প ব্যথায় অনেক বেশি ব্যথা পায়, হতাশ হতাশ লাগে, দুঃখী লাগে। এবং এই জিনিসটা এগুলো আপনারা পড়ে নিয়েন, ঠিক আছে, এই বিষয়গুলো আপনাদের কি 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 সমস্যাগুলো তাদের মাসিকের আগে থাকতে পারে। মানে মোট কথা হচ্ছে, একজন নারীর পুরা মাস একই রকম যায় না। একজন পুরুষ মানুষের যেরকম যেরকম ধরেন আমরা মোরলেস আমরা একই রকম থাকি, মাঝে মধ্যে একটু ছোটখাটো অসুখ বিসুখ, জ্বর জারি বা ডায়রিয়া ডুরিয়া ছাড়া একই রকম থাকে। কিন্তু মেয়েদের প্রতি মাসেই তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ইমোশনাল অবস্থায় থাকে, বিভিন্ন সাইকোলজিক্যাল অবস্থায় থাকে। হ্যাঁ, এবং এই প্রবলেমটা প্রায় 90% নারীর এই প্রবলেম হয়। এই দেখেন, 90% নারী এই প্রবলেমে তারা থাকে। কিন্তু এই প্রবলেমটা তো আপনি আপনি কি করছেন এখন? দেখেন, এখন আপনি এই প্রবলেমটাকে আপনি অ্যাড্রেস করেন নাই, আপনি নারী এবং পুরুষকে একই দায়িত্ব দিচ্ছেন, একই কাজের মধ্যে তাদেরকে লাগাই দিচ্ছেন। এবং এই 90% নারী এই প্রবলেম, এই সমস্যা নিয়েই তারা কাজ করতেছে। হ্যাঁ, তারা ক্লাসে দৌড়াচ্ছে, তারা অফিসে দৌড়াচ্ছে, এই সমস্যা নিয়েই তারা কাজ করতেছে। সুতরাং এই যে নারী এবং পুরুষকে আমরা একই স্কেলে বিচার করতেছি, এই আলোচনার পর কি আপনার মনে হয় যে এটা যৌক্তিক? নারী এবং পুরুষকে সমতা, এই সমতাটাকে আসলে যৌক্তিক? নারী এবং পুরুষকে যারা তারা সমান বলতেছে, সব জায়গায় তারা নারী এবং পুরুষকে সমান হিসেবে রোল প্লে করতে বলতেছে, এটা কি একজন নারীর জন্য, এটা কি মানে মানে সেফ কোনো বিষয়? নারীবাদের যে আইডিয়া যে নারী এবং পুরুষ সমান, সুতরাং আমরা পুরুষ যেখানে যেখানে আছে সেই জায়গাগুলো তো আমাদের দখল করতে হবে,
তো নারীর জন্যই ক্ষতিকর। হ্যাঁ, একজন নারীকেই তো তার নিজের যে একটা স্বাভাবিক যে বিশ্রামের যে চাহিদা, যে আমি একটু বিশ্রাম নিতে চাই, আজকে দুপুরে আমি একটু ঘুমাইতে চাই, আমার আজকে ভালো লাগতেছে না, আমার একটু ঘুম হলে পরে ভালো হতো, তো এই জিনিসটা তো তারা ডিনাই করে, তারা নারী এবং পুরুষকে তারা একই ট্র্যাকে তারা ছোটাচ্ছে, একই ট্র্যাকে ছোটাচ্ছে, এবং এর কারণে নারীর ক্ষতি হচ্ছে। নারীর ক্ষতি হবে, হতে বাধ্য। কারণ আপনার শরীর যেটা চায় না, আমার শরীর এখন চাচ্ছে না, আমি এটা জোর করে করতেছি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি স্ট্রেস। স্ট্রেস বাংলায় যদি বলি ধকল। খুবই খুবই স্ট্রেস গেল আজকের দিনটা। মানে হচ্ছে আমি যেটা আসলে আমার যতটুকু করার ক্যাপাসিটি ছিল তার বেশি আমি করে ফেলছি। হ্যাঁ, এবং যার কারণে আমার মানে মনের ইচ্ছার বিরুদ্ধে আমি করছি, আমার শারীরিক সক্ষমতার বিরুদ্ধে। আপনি একজন নারীকে স্বাবলম্বী হওয়ার লোভ দেখায়, তার মধ্যে নারীবাদের ভূত ঢুকায় দিয়ে আপনি তাকে দিয়ে জোর করায় নিতে পারবেন কাজটা, তার শরীর মানবে না, তার ব্রেইনের যে ম্যাপিং সেটা মানবে না, তার শরীর মানবে না, এবং যার কারণে একটা মেয়ে অসুস্থ হবে। এবং দেখেন ঠিক একই অবস্থা আমরা এখানে দেখার চেষ্টা করছি, যে স্ট্রেসে থাকা একজন নারীর চেয়ে, একজন পুরুষের চেয়ে স্ট্রেসে থাকা একজন নারীর ক্ষতি বেশি হয়। কেন হয়? কারণ হচ্ছে স্ট্রেস হরমোন যে কর্টিসল, এই স্ট্রেস হরমোনটাকে মেয়েদের যে হরমোনটা থাকে সে আবার এটাকে পটেনশিয়েট করে, এটাকে বাড়ায় দেয়। আর পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন সে আবার ওটাকে মানে কমায় ফেলে, কম মানে অ্যামাউন্ট কমায় ফেলে। টেস্টোস্টেরন হরমোন হচ্ছে অ্যান্টি স্ট্রেস, স্ট্রেস কম। আর ইস্ট্রোজেন হরমোন এটা হচ্ছে প্রো স্ট্রেস, স্ট্রেসকে বাড়ায় দেয়। ঠিক আছে, যার কারণে স্ট্রেসের প্রভাবে নারীদের লক্ষণগুলো বেশি প্রকাশ পায়, বেশি প্রকাশ পায় মেয়েদের লক্ষণগুলা। যার কারণে এই টেনশন জাতীয় বিষয়গুলো বা মানসিক রোগগুলো নারীদের বেশি হচ্ছে। তারপর হচ্ছে হার্টের সমস্যাগুলো, আগে ছেলেদের আমরা শুধুই জানতাম যে হাইপার টেনশন, হার্ট ডিজিজ, এগুলা মানে মোর এটা পুরুষদের অসুখ একসময় মনে করা হয়তো, এখন এটা নারী এবং পুরুষ সমান হয়ে গেছে, আস্তে আস্তে নারীদের বেড়ে যাবে এটা। ঠিক আছে, এরকম বিষয়গুলো মেয়েদের আছে। সন্তানের ক্ষতি হচ্ছে একইভাবে, আপনি যখন একজন গর্ভবতী নারীকে যখন আপনি 9টা 5টা অফিস করাচ্ছেন, বা অফিস যদিও সে কম করুক, কিন্তু তার যে একটা চাকুরির যে স্ট্রেস, হ্যাঁ, ডুয়াল রোল প্লে করতেছে, ঘরে একটা ভূমিকা আবার অফিসে একটা ভূমিকা, ঘরে থাকলে অফিসের কথা মনে আসে, অফিসে থাকলে বাসার কথা মনে আসে। এই যে একটা ডুয়াল রোল, একটা কনফিউশনের মধ্যে রাখা, এই কারণে এটা দেখা যাচ্ছে গর্ভকালীন বিভিন্ন জটিলতা এখন বেশি, গর্ভকালীন বিভিন্ন জটিলতা বেশি, বাচ্চাদের জন্মগত ত্রুটি বেশি, বাচ্চাদের অটিজম বা এই ধরনের বিষয়গুলো, এগুলা ম্যাটারনাল স্ট্রেসের সাথে জড়িত। এই বিষয়গুলো অনেক রিসার্চ আছে, আপনারা এগুলো জানে দেখতে পারেন এই বিষয়গুলা। তো এই নারীর যে এত প্রবলেমের কারণ কি, এটারও রিসার্চ তারা বলতেছে যে নারী অফিসে বাসায় নারী যে ডুয়েল রোল নারী প্লে করতেছে, দ্বৈত ভূমিকা, এইটাই তাদের কর্মস্থলে স্ট্রেস ফিল করার মূল কারণ। 2 নম্বর হচ্ছে তারা বলতেছেন যে পুরুষের মানে পুরুষ সংকুল এলাকায় একজন নারী যখন যায় সেখানে সে স্ট্রেস ফিল করে। হ্যাঁ, তো আমরা সেখানেই নারীকে ঠেলে দিচ্ছি, যে তুমি ছেলেদের সাথে একসাথে কাজ করো। আচ্ছা, নারী কর্মকর্তারা বেশি স্ট্রেসের সম্মুখীন। ব্রিটেনের মতো দেশে যেখানে একটা জেন্ডার কি বলা যায়, হ্যাঁ, জেন্ডার ইকুয়ালিটি মোটামুটি সেখানে অ্যাচিভড, ব্রিটেনের মতো একটা দেশে, সেখানে 80% নারী স্ট্রেসে ভুগতেছে, ঘুমের সমস্যা। হ্যাঁ, আপনারা তো ডটগুলো মিলাতে পারতেছেন না যে কেন ঘুমের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এমনিতেই তাদের মাসের সেকেন্ড হাফে তাদের ঘুমের প্রবলেম হয়, তো সেখানে যখন আবার আপনি তাকে কর্মস্থলের স্ট্রেস অ্যাড করতেছেন, তো তখন দেখা যাচ্ছে সে আরো তার বেশি ঘুমে আরো প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই বিষয়গুলো আপনারা আস্তে আস্তে দেখে নিন। এখন দুটো গুরুত্বপূর্ণ রিসার্চের কথা আপনাদের উল্লেখ করবো। একটা হচ্ছে যে অনেকের মনে হতে পারে যে এটার সাথে উত্তরাধিকার আইনের কি সম্পর্ক? হ্যাঁ, উত্তরাধিকার আইনের সম্পর্কই তো আসতেছি আমি এখন, উত্তরাধিকার আইনের সম্পর্কে আমরা চলে আসছি। তো এখানে ইম্পর্টেন্ট দুটো রিসার্চের কথা আমি আপনাদের উল্লেখ করি। সেটা হচ্ছে 2024 সালে, আরেকটা রিসার্চ হচ্ছে 2009 সালের একটা রিসার্চ আছে। এইখানে তারা 9 সালের যে রিসার্চ, এখানে তারা করছেন কি, ওই মানে 35 বছর ব্যাপী, ধরেন তো 1970-এর দশক আর 2000 সালের দশক, এই 2 দশকে নারীদের যে মানে ফিমেল হ্যাপিনেস, একজন নারী আপনাদের তাকে জিজ্ঞাসা করলো আপনি আপনি কি সুখী, নিজেকে আপনি সুখী মনে করেন? তো ওনাদের রিসার্চে ওনারা পাইছেন যে 1970 সালের দিকে যে পরিমাণ নারী তারা বলতেন যে আমরা সুখী, 2009 সালে এসে অনেক কম নারী বলতেছেন যে আমরা সুখী। নারীদের যে হ্যাপিনেস, হ্যাঁ, মানে সুখী নারীর সংখ্যা কমে গেছে, সুখী নারীর সংখ্যা কমে গেছে। এটা কেন হইলো? বিভিন্ন ডেটা তারা অ্যানালিসিস করছে, করার পর লাস্টে তারা বলতেছে, ডিসকাশনে গিয়ে তারা বলতে চাচ্ছেন যে এটার পিছনে মূল কারণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে তাদের মানে সমাজের যে সামাজিক যে সম্পর্কগুলা, এইগুলা নাই, পরিবার সমাজ এইগুলা কমে গেছে, এটা একটা কারণ। 2 নম্বর হচ্ছে তাদের অ্যাংজাইটি বেশি, নিউরোটিসিজম বেশি, এগুলো আছে। হাউস হোল্ড রিস্ক, পরিবারে তারা ইনসিকিউর ফিল করে, হ্যাঁ, পরিবারে তারা ইনসিকিউর ফিল করে। এবং তারা আরো যে কারণগুলো দেখানোর চেষ্টা করছে, দেখেন, দ্য চেঞ্জেস ব্রট অ্যাবাউট থ্রু দ্য উইমেন্স মুভমেন্ট, নারীবাদী মুভমেন্টের মাধ্যমে
তারা যে যে সামাজিক যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের কারণে হতে পারে, এই পরিবর্তনের কারণে তাদের সুখ কমে গেছে। নারীবাদী আন্দোলন, নারীবাদী আন্দোলন নারীদের জন্য যে এই জিনিসগুলা অর্জন করছে, এই অর্জনের কারণেই তাদের হ্যাপিনেস কমে গেছে। দেখেন কি লিখছে, সিমিলারলি women may now compare their lives to a broader group including men. মেয়েরা এখন পুরুষের সাথে তাদের নিজেদের হ্যাপিনেসকে কম্পেয়ার করে। পুরুষ এত সুখী, পুরুষের এত ক্ষমতা, আমার নাই কেন? এই যে অবস্থা, পুরুষ যদি কাজটা করতে পারে আমি কেন পারবো না? এই যে পুরুষের সাথে একটা কম্প্যারিজনে চলে আসছে, নারীদেরকে শেখাইছে, এই কারণে তারা বলতেছেন যে এটা একটা কারণ হতে পারে তাদের সুখ কমে গেছে। এবং 2024 সালে যে রিসার্চ, এখানেও তারা একই জিনিস তারা খুঁজে পাইছেন যে নারীরা আসলে সুখে নাই। মানে এত অ্যাচিভমেন্টের পরেও যদি আমরা বলি যে নারী সুখে নাই, এত অ্যাচিভমেন্টের পরে গিয়ে তারা পাচ্ছে যে নারী আসলে সুখে নাই, ওয়ার্স মেন্টাল হেলথ। আগের মতোই নারীরা এখনো তাদের মেন্টাল হেলথ ওয়ার্স। আচ্ছা, এখন আপনাদের সামনে যে জিনিসটা আমি একটু বলতে চাই যে দেখেন, এই যে যে নারী পুরুষকে সমান করার যে একটা প্রবণতা, নারী এবং পুরুষকে সমান, সবখানে সমান লাগবে, সমান লাগবে, সমান অধিকার লাগবে, এই যে অর্জন, এই অর্জন নারীকে সুখ দিতে পারে নাই। আজকে যারা নারীবাদী যে যে সমস্ত নারীবাদী ওনারা এই নারী সংস্কার কমিশনে যারা এই প্রস্তাবনাগুলো যারা পেশ করছেন, যারা এই প্রস্তাবনাগুলো পেশ করছেন, তারা বলতে চাচ্ছেন যে নারী কষ্টে আছে, বৈষম্যে আছে, নারী সমস্যার মধ্যে আছে, এখান থেকে উত্তরণের জন্য, অবস্থাকে পরিবর্তনের জন্য, নারীদের কন্ডিশনকে ভালো করার জন্য আমরা এই প্রস্তাবনাগুলো দিচ্ছি। কিন্তু আলটিমেটলি দেখতে পাচ্ছি যে আমরা এই অর্জনগুলো হইলে বাংলাদেশের নারীরাও এই একই অবস্থা হবে। আজকে পশ্চিমের নারীদের যে অবস্থা, এই নারীবাদকে পলিতে আনার কারণে, নারীবাদের দাবিগুলোকে মেনে আইনকে সংস্কার করা হয়েছে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা নারীবাদের সাথে অ্যালাইন করছে, করার কারণে আজকে এসে আমরা দেখছি পশ্চিমের নারীরা বলতেছে আমরা সুখী নাই, আমরা সুখে নাই। তো আজকে যারা এই প্রস্তাবনাগুলো যারা পেশ করছে, এই দেশকে যারা পশ্চিমের মতো করতে চাচ্ছে, পশ্চিমের সিড সনদ হ্যান ত্যান এগুলোর মতো যারা করতে চাচ্ছে, তো এইগুলো করার দ্বারা রেজাল্টটা কি হবে? আমাদের বাংলাদেশের নারীরাও তো পশ্চিমের নারীদের মতো অসুখী হয়ে যাবে। আজকে যে পরিমাণ অসুখী তারা আছে, এই অর্জনগুলোর পরে তারা আরো বেশি অসুখী হবে, আরো বেশি অসুখী তারা হবে। না, আমি লাগাবো আম গাছ আর চাবো কাঁঠাল, কাঁঠাল খাওয়ার জন্য আশা করে বসে থাকবো, তা তো হবে। আজকে এরা যে আম গাছ লাগছে, আমাদের দেশের নারীদেরকেও আমই খাইতে হবে, যেভাবে পশ্চিমের নারীরা আম খাচ্ছে। ঠিক আছে, দেখেন আজকে আমরা বুঝতেছি না, কিন্তু 1971 সালে যখন আমেরিকাতে ইকুয়াল রাইটস অ্যামেন্ডমেন্ট, ইআরএ, নারী এবং পুরুষের মধ্যে ইকুয়াল রাইটস, সব জায়গায় সম্পত্তি থেকে শুরু করে সমস্ত জায়গায় ইকুয়াল রাইট অ্যামেন্ডমেন্ট যখন পাশ করা হবে, সেই সময় আমেরিকার নারীরা রাস্তায় নেমে গেছে। আমেরিকার বিপুল সংখ্যক নারী তারা রাস্তায় আন্দোলন গড়ে তুলছেন, এবং এদের নেতৃত্বে ছিল ফিলিস স্ল্যাফলে নামে একজন নারী আইনজীবী এবং রিপাবলিকান রাজনীতিবিদ। এবং এনার নেতৃত্বে সেই সময় আমেরিকার নারীদের মধ্যে একটা বিরাট অংশ তারা সংগঠিত হয়ে রাস্তায় আন্দোলন করছে। এবং এই আন্দোলনের কারণে আজকে পর্যন্ত আমেরিকার যে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেইখানে কিন্তু এই ইআরএ আজকে পর্যন্ত পাশ হয়নি। বিভিন্ন রাজ্যে রাজ্যে পাশ হয়েছে, কিন্তু সেন্ট্রালি এখনো তারা পাশ করতে পারে নাই, ওই সেই আন্দোলনের কারণে। যদিও পাস না হওয়ার কারণে মানে খুব বেশি লস হয় না, তারা যেটা করতে চাইছে ইকুয়াল সেটা হয়ে গেছে অন্যান্য আইনের মাধ্যমে, গর্ভপাতের অধিকার, এই সেই বিভিন্ন অধিকার তারা পেয়ে গেছে। এই আইনটা এখনো পর্যন্ত পাস হয়নি, বুঝা গেছে? কেন? তার পেছনে কারণ হচ্ছে এই ফিলিস স্ল্যাফলে, উনি নিজে যদিও একজন আইনজীবী ছিলেন, উনি যদিও নিজে একজন ক্যারিয়ার ওয়েমেন ছিলেন, কিন্তু উনি এটার বিরুদ্ধে দাঁড়াইছেন। কেন? তার পিছনে মূল কারণ হচ্ছে তারা বলতে চাচ্ছেন যে এই আইন যদি পাশ হয় তাহলে নারীদেরকেও বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণে পাঠানো হবে। 2 নম্বর হচ্ছে গৃহিণী নারী যারা, এই নারীরা নারী হবার কারণে তারা স্বামীর কাছ থেকে যে একটা ফ্যাসিলিটি পাইতো, নারী হবার কারণে, যেমন ধরেন আমরা কি দেই, আমরা আমাদের ওয়াইফদেরকে মোহরানা দেই, আমরা তাদেরকে প্রতি মাসে তাদেরকে আমরা বিভিন্ন রকম প্রোভাইড দেই, গিফট দেই, তাদেরকে দেই, কি বলে, একটা হাত খরচ দেই, তাই না? এই যে বিভিন্ন ফ্যাসিলিটি তারা স্বামীর কাছ থেকে পাইতো, এই ফ্যাসিলিটি তারা আর পাবে না এই আইন পাশ হইলে। এবং এটার বেনিফিট পাবে ইয়াং যারা ক্যারিয়ার ওয়েমেন, তারা পাবে, কিন্তু মধ্যবয়সী গৃহিণী বা ডিভোর্সি বিধবা যারা আছে তারা এটা পাবে না। এর বেনিফিট পাবে পতিতা, মাদকাসক্ত, নৈতিক চরিত্রহীন এবং সমকামী নারীরা। ঠিক তাই হয়েছে, সেটাই হয়েছে। আজকে দেখবেন যে এই যে নারী সংস্কার কমিশন, এরা কি করছে, এরা পতিতাদের লাইসেন্স, মানে পতিতাদেরকে শ্রমিক মর্যাদা দেওয়ার জন্য তারা বলতেছে। তার মানে এদের যে প্রজেক্ট, এই নারীবাদের যে প্রজেক্ট, এই প্রজেক্টের দ্বারা আসলে মানে তৃণমূল পর্যায়ে নারীরা কিন্তু আসলে বেনিফিট হচ্ছে না। বাংলাদেশের অধিকাংশ নারী কিন্তু এটা দ্বারা বেনিফিট হচ্ছে না। অধিকাংশ যারা মুসলিম ধর্মপ্রাণ নারী, এটা দ্বারা বেনিফিট হচ্ছে না। এটা দ্বারা বেনিফিট হচ্ছে কিছু নির্দিষ্ট নারী, যারা
মানে এই ধরনের নারীরা কিন্তু বেশি বেনিফিট হচ্ছে আমরা দেখতে পাই, এবং তারা এটা খুব মানে দৃষ্টিকটু ভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং ওনার একটা মত ছিল যে নারী এবং পুরুষের মধ্যে একটা বেতন বৈষম্য থাকাটা এটা দরকার। যদি বেতন বৈষম্য রাখা না হয়, তাহলে নারী তার সন্তানের চাইতে তার যে ফুল টাইম জব, এই জবটাকে সে বেশি প্রায়োরিটি দিবে, মাতৃত্বকে সে ঘৃণা করবে। আর এভারেজে পুরুষের বেতনটা বেশি থাকা দরকার, কারণ পুরুষ মানে নিজের পাশাপাশি সে নারীকেও সে প্রোভাইড করে। দেখেন কত লজিক্যাল একটা চিন্তা ছিল তাদের। এবং উনি বলতেছেন না বেতন বৈষম্য থাকা দরকার, কিন্তু আজকে নারীবাদীরা বলতেছে নারী এবং পুরুষের মধ্যে বেতন বৈষম্য থাকবে না। বেতন বৈষম্য না থাকলে একজন নারী তার সন্তানের মানে মাতৃত্বকে সে ঘৃণা করবে, মাতৃত্বকে সে শত্রু মনে করবে, যে এই আমার সন্তানের কারণে আমি ফুল টাইম অফিস করতে পারতেছি না, এই সন্তানের কারণে আমার ইনকাম কম হচ্ছে, আমি ভালো একটা স্যালারি ড্র করতে পারি এরকম আমি জব করতে পারতেছি না আমার সন্তানের কারণে। ঠিক আছে। উনি আরো বলতেছেন যে ওনাদের আরো একটা লজিক ছিল যে ক্যারিয়ারের চেয়ে স্ত্রী, মা, গৃহিণীর ভূমিকা নারীর জন্য প্রধান ভূমিকা এবং সমাজের জন্য বেশি গুরুত্বপূর্ণ। একজন নারী একজন বিচারক হয়ে যে পরিমাণ অবদান সমাজে রাখতে পারবে, ওই অবদানটা রাখার জন্য একজন পুরুষ মানুষও আছে। কিন্তু এই নারী তার ঘরে যে 3, 4, 5টা সন্তানকে সে প্রতিপালন করবে, এইটার জন্য কোনো পুরুষ নাই। টেস্টোস্টেরন হরমোন বাই ডিফল্ট এটা অ্যান্টি বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা প্রতিপালন, বাচ্চাকে নিয়ে আমরা একটু নাচাতে পারি, খেলতে পারি, কিন্তু বাচ্চাকে কন্টিনিউয়াস 24 ঘন্টা একটা বাচ্চার খেয়াল রাখা, এটার জন্য লাগবে অক্সিটোসিন, যেটা নারীদের বেশি। টেস্টোস্টেরন হচ্ছে বাচ্চা পালার বিরুদ্ধে। তো যার কারণে এই একজন নারীর যে ঘরের রোল, এই রোলটা কোনো পুরুষ এসে পালন করে দিতে পারবে না। কিন্তু একজন নারী বাইরে যে রোলটা প্লে করতেছে, ওই রোলটা পালন করার জন্য আরো বহু পুরুষ আছে, ওর চেয়ে বেটার প্লে করতে হবে। কিন্তু ঘরের রোলটা পালন করার জন্য কোনো পুরুষ নাই। উনি বলতেছিলেন যে নারী পুরুষ আলাদা, এই পার্থক্য বৈষম্য মুছে দেওয়া কোনোভাবেই সম্ভব না, পারলে তোমরা গডের কাছে কমপ্লেন করো। আরেকটা কথা উনি বললেন, নারীর দেহ মনের যে বিকাশ এবং পরিতৃপ্তি, এটা ক্যারিয়ারে না, বরং পরিবারে। একজন নারী যখন আদর্শ একটা পরিবার তৈরি করবে, ওই পরিবারটা তার জন্য ফুলফিলমেন্ট, তার ইমোশনাল এবং তার যে সাইকোলজিক্যাল একটা পরিপূর্ণতা বোধ, যে আমি আমি সফল, আমি একজন সফল নারী, এইটা এই পরিপূর্ণতা বোধ একজন নারীর পরিবারে, নট ক্যারিয়ারে। নারীবাদের ডাক খোদ নারীর জন্য ক্ষতিকর। এবং লাস্টে এই আইনটা পরে পাশ করতে পারে নাই, বিভিন্ন রাজ্যে রাজ্যে পাশ হয়েছে। হ্যাঁ, এবং মোট 38টা রাজ্যের মানে ভোট দরকার ছিল। এই 2020 সালে গিয়ে 38তম রাজ্যের অনুমোদন পাইছে তারা। তারপরে 4 বছরে এখনো এটা পাশ হয় নাই, কেন হয় নাই আমি আর জানি না। তো এই দেখেন, মানে আমেরিকান নারীরা যে আন্দোলনটা 1971 সালে করছিল, আজকে ওইটা আমাদের বাংলাদেশে করতে হবে। নাইলে পরে আজকে যেভাবে নারীর হ্যাপিনেস, মানে নারীর মানে নারী এই সমস্ত নারীবাদের অর্জনের ফলে নারীর হ্যাপিনেস কমে গেছে, একই রকম ভাবে বাংলাদেশেও নারীরা আনহ্যাপি হয়ে যাবে সামনে। এটা আমাদের উস্তাদ নাইম ভাই অলরেডি আলোচনা করছেন যে ওনারা যে কথাটা বলে থাকেন যে নারী পুরুষের অর্ধেক পায়, সেটা মাত্র 4টা সিনারিওতে পায় অর্ধেক। আর বাদ বাকি সিনারিওতে হয় নারী পুরুষের সমানই পায়, অথবা পুরুষের চেয়ে নারীই বেশি পায়, আর কোন কোন জায়গায় শুধু নারীই পায়, পুরুষ পায় না। এটাকে তারা অ্যাভয়েড করে চলে যাচ্ছে। আর 4টা সিনারিওতে শুধুমাত্র মানে এই নারী পুরুষের অর্ধেক পায়। ঠিক আছে। এবং এইটা সম্পর্কে এই যে আমাদের যে মুসলমানদের যে উত্তরাধিকার আইন, এই উত্তরাধিকার আইনটা যে কতটা জাস্টিফাইড, এটা নিয়ে এই যে পশ্চিমা অমুসলিম চিন্তাবিদ গুস্তাভ লিব উনি লিখছেন একটা কথা, যে কোরআনে বর্ণিত উত্তরাধিকার নীতি অতীব ন্যায়সঙ্গত ও যৌক্তিক। এ বিধানকে ফরাসি ও ব্রিটিশ আইনের সাথে তুলনা করে আমার কাছে এই কথা স্পষ্ট হয়েছে যে ইসলাম স্ত্রীদের উত্তরাধিকার ক্ষেত্রে এমন সব অধিকার দিয়েছে যা আমাদের আইন কানুনে খুঁজে পাওয়া যায় না, অথচ আমরা পশ্চিমারা মুসলিম নারীদের তাদের পুরুষদের দ্বারা নির্যাতিত মনে করি। ওনার একটা কমেন্ট আর কি। আসলে যারা অনেস্টলি চিন্তা করে, হ্যাঁ, যেমন ধরেন এই ছবিটা আপনাদেরকে যদি দেখাই, দেখেন এইখানে দেখেন ইকুয়ালিটি, প্রত্যেকে সমান আছে। এর দ্বারা কি মানে ইনসাফ হয়েছে? এখানে এখানে কিন্তু ইনসাফ হয় নাই, তাই না? ও দেখতেই পাচ্ছে না, সবাইকে আপনি সমান দিচ্ছেন। এইটা হচ্ছে ইকুইটি, তাই না? প্রত্যেকেই যেন তার নিজের ফাংশনটা করতে পারে, এইটুকু পরিমাণ তাকে দেওয়া আছে। প্রত্যেকেই যেন তার নিজের ফাংশনটা করতে পারে, এতটুকু পরিমাণ তাকে দেওয়া হয়েছে। এর দরকার নাই, ওকে দেওয়াও হয়নি। ও এমনিতে ওর ফাংশনটা হচ্ছে, আর ওর ফাংশনটা হচ্ছিল না, ওকে একটু বেশি দেওয়া হয়েছে। হ্যাঁ, সুতরাং ওর একটু বেশি দরকার, অতএব ওকে বেশি দেওয়া হয়েছে। কিন্তু রিয়েলিটিতে গিয়ে যেতে হয়, আসলে এটা আমরা অস্বীকার করবো না, বর্তমানে বাংলাদেশে নারী এবং পুরুষের যে সম্পত্তি বন্টন, এই বন্টনে নারীরা পায় না, নারীরা মজলুম। এই দেখেন, এই ঠিক এটাই ঘটছে। নারীদেরকে আমরা একদম নিচে নামাই দিছি, ও আর নারীরা মজলুম হয়ে গেছে, আর ভাই বা অন্যান্যরা অনেক বেশি নিয়ে নিছে, এই যেটা তার দরকার নাই, আসলে এত তার দরকার ছিল না এগুলা। এটা রিয়েলিটি। আর নারীবাদীরা বলতেছে যে সমান দিয়ে দাও সবাইকে। সমান দেওয়ার দ্বারা কি মানে
আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হয়েছে সমান দেওয়ার দ্বারা? ওরা আবার একটা জিনিস নিচ্ছে লিবারেশন, সবকিছু উঠাই দেবো। এটাও এই বেড়া উঠাই দিলে তো হচ্ছে না, লিবারেশন তো কাজ করবে না। এটা এই বল দিয়ে তুমি আঘাত পাইতে পারো, বল দিয়ে তুমি আঘাত পাইতে পারো, দর্শকরা সব পারে। সুতরাং এখানে বেড়াটা থাকতে হবে, এইটুকু বেড়া থাকতে হবে এই খেলাটা ঠিক মতো চলার জন্য, এবং দর্শকদের সেফটির জন্য এই বেড়াটা থাকতে হবে। সুতরাং এই লিবারেশন কোনো সলিউশন না। বর্তমান যে বাস্তবতা, এই বাস্তবতার সমাধান লিবারেশন না। এই বাস্তবতার মেয়েরা যে পাচ্ছে না, এইটার সমাধান সব সমান করে ফেলা না, এইটার সমাধান লিবারেশন না, এইটার সমাধান ইকুইটি। এবং ইসলাম এই ইকুইটি প্রস্তাব করে, যার যতটুকু প্রয়োজন ততটুকু দেয়। আমি যে এতক্ষণ ধরে এত কিছু আলোচনা করলাম, এই আলোচনার পিছনে উদ্দেশ্য আমি সামারাইজ করে ফেলি, সেটা হচ্ছে যে নারী এবং পুরুষের সমস্ত গঠন ভিন্ন। গঠন ভিন্ন হওয়ার কারণ হচ্ছে দুজনের কাজ ভিন্ন, দুজনের কাজ ভিন্ন। এবং এই কাজের ভিন্নতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের উপরে অর্থনৈতিক যে দায়ভার, এই দায়ভারটা আল্লাহ পুরুষের উপরে দিয়েছেন। কারণ পুরুষ সারা বছর আনইন্টারাপ্টেডলি পুরুষ সার্ভিস দিতে পারে, পুরুষ খাটতে পারে। পুরুষের আপনি যত স্ট্রেস দেন না কেন, আমাদের মধ্যে যে টেস্টোস্টেরন হরমোন আছে, এই হরমোন স্ট্রেসকে কমায় ফেলবে। পুরুষকে আপনি সারাদিন খাটান 24 ঘন্টা খাটান, 30 দিন খাটান, কিন্তু এই পুরুষের তার শরীরের ক্ষতি কম হবে। এই জন্য আল্লাহ তাআলা পুরুষের উপরে এই জিহাদ থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পরিচালনা, অফিস করা, তারপর হচ্ছে এই আয় ইনকাম করা, এই পুরো রেসপন্সিবিলিটি আল্লাহ তাআলা পুরুষের উপর দিয়ে দিয়েছেন। এবং নারী যেহেতু নাজুক, এবং তার মূল কাজ অফিস চালানো না, তার মূল কাজ যুদ্ধ করা না, তার মূল কাজ সংসার প্রতিপালন করা, বাচ্চা কাচ্চাগুলোকে বড় করা, ভবিষ্যৎ জেনারেশনকে তৈরি করা, হ্যাঁ, এবং পরিবারের সময় দেওয়া, প্রয়োজন যখন হবে তার রেস্ট নেওয়া, এই সব এগুলো তার কাজ। সুতরাং এই কাজের জন্য নারীকে তৈরি করা হয়েছে। হ্যাঁ, সুতরাং নারীকে ওই দায়িত্বগুলো নারীকে দেওয়া হয় নাই, কারণ শি ইজ নট বিল্ট ফর দ্যাট। তার বিল্ট ইন ওইরকম না, তার বিল্ট ইন হচ্ছে সংসারের জন্য, সন্তান গর্ভধারণ এবং সন্তান প্রতিপালনের জন্য সে বিল্ট ইন। সুতরাং ওই তার বিল্ট ইন যে দক্ষতা, সেটা সেখান থেকে তাকে বের করে নিয়ে এসে তাকে পুরুষের মতো করে ছোটানো, পুরুষের মতো করে তাকে দৌড়াতে বাধ্য করা, হ্যাঁ, এই জিনিসটা আসলে আমাকে এখন নতুন ভাবে চিন্তা করতে হবে। পশ্চিমা বিশ্ব এই জায়গা থেকে ফিরে আসতেছে, আর আমরা আমাদের নারীবাদীরা এখনো মান্ধাতার আমলে পড়ে আছে, তারা ওই জায়গায় গিয়ে আবার ওই খাদের মধ্যে আমাদেরকে নিয়ে যেয়ে ফেলতেছে। পশ্চিমা বিশ্ব ওখান থেকে উঠে আসতেছে। পশ্চিমা বিশ্ব এখন বলতেছে যে না, আমরা ওগুলো করবো না, আমরা ট্র্যাড ওয়াইফ আন্দোলন, মানে ব্রিটেন একটা জনপ্রিয় আন্দোলন, যতদিন যাচ্ছে জনপ্রিয় আন্দোলন হিসেবে ট্র্যাড ওয়াইফ, মানে আমরা ট্রেডিশনাল ওয়াইফ হতে চাই, আমরা তোমাদের মতো লিবারেটেড ওয়েমেন হইতে চাই না। হ্যাঁ, আবার আমেরিকাতেও অ্যান্টি ফেমিনিস্ট আন্দোলন এখন অনেক মানে ছড়াই পড়ছে চারদিকে। তো যার কারণে আমরা মানে পশ্চিমা বিশ্ব যেখান থেকে উঠে আসছে, ওই গর্তের মধ্যে এরা আমাদেরকে নিয়ে ফেলতে চাচ্ছে। এবং এটা মেনে নিতে হবে আমাদের, যে আসলে আমাদের বাংলাদেশে আমরা মেয়েদের অধিকার আদায় করতে পারি নাই, কিন্তু সেটার সমাধান কি এটা? লিবারেশন। আমরা বাংলাদেশে মেয়েদের সম্পত্তির অবস্থা এইরকম, আমরা রিয়েলিটি আমরা মেনে নিচ্ছি, এটা ট্রু, কিন্তু এটার সমাধান তো সবকিছু উঠাই দেওয়া না। আবার এটার সমাধান তো এই সমবন্টন না, ধর্মকে উঠাই দেওয়া না, সেকুলার হয়ে যাওয়া না, আবার সমবন্টনও না। এইটার সমাধান হচ্ছে ইসলাম যেটা বলছে সেটা। সুতরাং এই জায়গায় আমাদেরকে আসতে হবে, তাহলে পরে নারীর যথার্থ সমাধান। এবং লাস্টলি আমি একটা জিনিস বলি, যে কোরআনে আল্লাহ তাআলা এই আয়াতটা দেখেন আপনারা, এটা সূরা নিসার 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, আর তোমরা আকাঙ্ক্ষা করো না সেই সবের যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের একজনকে অন্যজনের উপরে প্রাধান্য দিয়েছেন। মানে পুরুষকে আল্লাহ তাআলা যেই জায়গাগুলোতে প্রাধান্য দিছে, সম্পত্তির কিছু জায়গায় নারীর উপরে পুরুষকে বেশি দিচ্ছে, সেটা তোমরা আকাঙ্ক্ষা করো না, যার যতটুকু দরকার আল্লাহ ততটুকুই দিচ্ছে। সুতরাং এটাকে তোমরা আকাঙ্ক্ষা করো না, অতিরিক্ত আমাকে পুরুষের মতো হইতে হবে, পুরুষের মতো পেতে হবে, পুরুষের যা অধিকার সেটা আমাকেও দিতে হবে, এটাকে তোমরা আকাঙ্ক্ষা করো না। এবং এগুলো দেখে নারীদেরকে পুরুষের যে যোগ্যতার কাজ সেগুলো আশা করা উচিত নয়। নারী এবং পুরুষের মধ্যে কর্মদক্ষতা, যোগ্যতা এবং শক্তিমত্তার যে ব্যবধান, তা হলো মহাশক্তিমান আল্লাহ তাআলার এমন এক অটল ফয়সালা, যা কেবল কামনা করলেই পরিবর্তন হয়ে যাবে না। আপনি পুরুষতন্ত্রকে নির্মূল করে দিবেন, এই আওয়াজ দিলেই পুরুষতন্ত্র নির্মূল হবে না। কারণ এটা নির্মূল করতে হলে আপনাকে পুরুষের টেস্টোস্টেরন বাইর করে দিতে হবে সবখান থেকে। এবং আল্লাহ তাআলা এটা হচ্ছে যে এটা আমার ইনসাফ, এবং এটা আমিই করেছি, এটা আল্লাহ তাআলাই করেছেন। সুতরাং এই জায়গা থেকে আমার মোটামুটি আমি আলোচনার মধ্যে এইটুকু দেখানোর চেষ্টা করলাম যে আসলে নারী এবং পুরুষের মধ্যে যে বিভিন্ন জায়গায় যে বৈষম্য, এই বৈষম্যটা জাস্টিফাইড। আমি আমার সেই আগের প্রশ্নে চলে যাই। সেই আগের প্রশ্নটা যদি আমরা দেখি, যে এই যে বৈষম্য বা অসমতা, এটা কৃত্রিম নাকি প্রাকৃতিক? এটা প্রাকৃতিক। এটা কি পরিকল্পিত না স্বতঃস্ফূর্ত? এটা স্বতঃস্ফূর্ত। এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? এটা যৌক্তিক।
যেই কাজের জন্য যাকে যেরকম হইতে হবে ওইরকমই সে। সুতরাং এটা যৌক্তিক, এটা অযৌক্তিক না। এবং এই বৈষম্য কি নিরসনযোগ্য নাকি অনিবার্য? এটা অনিবার্য, এটাকে আটকানো যাবে না, এটাকে আপনি ঠেকাইতে পারবেন না। এবং এই কারণেই পুরুষকে ইকোনমিক রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, নারীকে দেওয়া হয় নাই। এবং যেহেতু পুরুষকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, সুতরাং পুরুষকে যখন সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পুরুষকে একটু বেশি দেওয়া হবে, এটাই যুক্তির দাবি, এটাই ন্যায্যতার দাবি। এখানে যদি আপনি নারী এবং পুরুষকে দুজনকে সমানই দিয়ে দেন, তাহলে পরে এটা পুরুষের উপর জুলুম। কারণ আপনি পুরুষকে অ্যাকাউন্টেবল করছেন, পুরুষকে দায়িত্বও দিচ্ছেন, আবার পুরুষকে দেওয়ার সময় পুরুষকে মানে কম দিচ্ছেন। যাকে আপনি যতটুকু দায়িত্ব দিলেন তার ফ্যাসিলিটিস ওই পরিমাণ দিতে হবে, এটা ন্যায্যতার দাবি। আর যাকে আপনি দায়িত্ব দেন নাই, তাকে আপনার ওই পরিমাণে মানে কম দিতে হবে। তাহলে পরে এটাই ন্যায্যতা। সুতরাং এই যে বৈষম্য, এই বৈষম্য অন্যায্য না। এই বৈষম্য মানে নারীবাদের যে বৈষম্য বিরোধী তার যে ডাক নারীবাদের, এটা আসলে কখনো মানে অ্যাচিভেবল না, এটা তারা অ্যাচিভ করতে পারবে না। মাঝখান দিয়ে কি হবে? মাঝখান দিয়ে যে সমস্ত নারী এই নারীবাদের যে মূল যে প্রপোজিশন এই করবে, তাদের জীবনটা খুব কঠিন হয়ে যাবে, জটিল হয়ে যাবে, তাদের জীবনটা অসহনীয় হয়ে যাবে, তাদের জীবনটা এমন হয়ে যাবে যে তারা জাস্ট খালি নিজের দে উইল ড্র্যাগ দেয়ার বডি, তারা শুধুমাত্র নিজেদের শরীরকে টেনে টেনে তাদের জীবন পরিচালনা মানে জীবনটা কাটাবে। হ্যাঁ, মানে টেনে হেসরায় কাটায় না, যে টেনে হেসরায় তাদের নিজেদের জীবনটা তারা কাটাবে। কারণ এই নারীবাদ এমন একটা মানে অ্যান্টি হিউম্যান, এই নারীবাদ নিজেই নারী বিরোধী, এই নারীবাদ নিজেই নারী বিরোধী, এই নারীবাদের নারীর শরীর বিরোধী, নারীর মন বিরোধী, নারীর ব্রেন ম্যাপিং বিরোধী, এই নারীবাদ পরবর্তী প্রজন্ম বিরোধী। হ্যাঁ, অ্যান্টি হিউম্যান এবং অ্যান্টি মানে কি বলা যায় এটাকে, মানে মানুষকে আর মানুষের জীবন থাকতে দিবে। এই নারীবাদ নিজেই নারীর স্বার্থের বিরোধী। এবং আজকে যারা যে সমস্ত মানে বোনেরা আমার আলোচনা শুনছেন, তাদের উদ্দেশ্যে একটা 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 বাক্যে আমি বলে আজকে আলোচনা শেষ করে দেবো। সেটা হচ্ছে যে যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেশি অধিকার আপনাকে দিতে চায়, যে তোমার ইসলাম যা দিছে তার চাইতে আমি আরো বেশি দিব তোমাকে, আসো, আরো বেশি স্বাধীনতা, আরো বেশি ক্ষমতায়ন, আরো বেশি অধিকার, আসো, হ্যাঁ, আল্লাহর চেয়ে বেশি আপনাকে কেউ ভালোবাসে। পুরুষের দাসত্ব না, আমরা তো আল্লাহর দাসত্ব করি, পুরুষের দাসত্ব না করার দরকার নেই। আল্লাহ যেই জায়গায় আপনাকে স্বামীকে মানতে বলছেন, ওই জায়গায় আপনি শুধু স্বামীর আনুগত্য করবেন। দাসত্ব তো আল্লাহর। হ্যাঁ, আমরা যখন আলেমদের আনুগত্য করি, তার মানে কি আমি মানুষের আনুগত্য করি, আল্লাহর আনুগত্য করি? আল্লাহর আনুগত্য করি। আমরা যখন যিনি শারঈ খলিফার যখন আনুগত্য করি, তখন কি আমরা খলিফার আনুগত্য করি, আল্লাহর আনুগত্য করি? খলিফার আনুগত্যের মাধ্যমে আমি আল্লাহর আনুগত্য করি। একইভাবে স্বামীকে যখন বলেছে স্বামী পরিবারের প্রধান, তখন স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামী আনুগত্য করা, এবং স্বামীর আনুগত্যের মধ্য দিয়ে আপনি আল্লাহর আনুগত্য করছেন। কারণ আল্লাহ বলছে, আল্লাহ না বললে করতাম না, আল্লাহ বলছেন তাই করতেছি। সুতরাং এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে আসলে এই যে ইসলামের যে সম্পদ বন্টন, হ্যাঁ, আল্লাহ যা দিচ্ছেন এটাই আমার জন্য পারফেক্ট, এটাই আমার জন্য ইনসাফ। এর চাইতে বেশি ইনসাফ সারা পৃথিবীর আর কেউ করতে পারে। সুতরাং এই ফাঁকটা আমাদেরকে বুঝতে হবে। কেউ যদি বলে ইসলাম যা দিচ্ছে এর চেয়ে তোমাকে আমি বেশি স্বাধীনতা দিব, এর চেয়ে বেশি তোমাকে আমি দিব, তাহলে ওটা মৃত্যু, ওটা প্রতারক। এবং এর পিছনে মূল ইয়েটা হচ্ছে যে নারীকে সমাজ বিদ্বেষী, পরিবার বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী করে তোলা, এবং এর মাধ্যমে পশ্চিমা বিশ্ব বিভিন্ন ব্যবসা করে নেয় তারা। হ্যাঁ, যখন একটা পরিবার ভেঙে যায়, তখন প্রত্যেকটা পরিবার ভেঙে যাওয়ার কারণে যে সদস্যগুলো হইলো, এই প্রত্যেকটা সদস্যই পুঁজিবাদের একদম বড় বড় কাস্টমার। সে তখন তার ভালো থাকার জন্য সে আরো বেশি পুঁজিবাদের বিভিন্ন প্রোডাক্ট সে কিনবে, পুঁজিবাদের বিভিন্ন বিষয়কে সে সাবস্ক্রাইব করবে, বিভিন্ন জিনিস সে কিনবে। সে তার ড্রাগ প্রয়োজন হবে, তার সাইকিয়াট্রিক ড্রাগ প্রয়োজন হবে, সে হয়তো ড্রাগ অ্যাডিক্ট হতে পারে, সে বেশি বেশি সে মানে ভালো থাকার জন্য বেশি বেশি সে কম্পালসিভ কনজিউম করবে, বেশি বেশি পণ্য কিনবে, সে ভালো থাকার চেষ্টা করবে, বিভিন্ন আজকে সমাজের যে সমস্ত সার্ভিস পুঁজিবাদ দেয় এইগুলোকে সে বেশি, সে খাবে বেশি, সে ফাস্টফুড বেশি খাবে, তার অসুস্থ বেশি হবে, তার অসুখের জন্য ওষুধ বেশি লাগবে, ডাক্তারের কাছে বেশি দৌড়াবে, টেস্ট বেশি করবে, তাদের রিয়েজেন্ট বেশি বিক্রি হবে। মানে এই পুরো জিনিসটা একটা সিস্টেম। যখন আপনি পরিবারের মধ্যে থাকবেন আপনি সুস্থ থাকবেন, পরিবারের কথা যখন আপনি শুনবেন আপনি তখন প্রশান্তি থাকবেন, প্রফুল্ল থাকবেন। হ্যাঁ, আপনি যখন আপনার স্ত্রীর সাথে স্বামীর সাথে গল্প করতেছেন, তখন স্বাভাবিকভাবে আপনি ফেসবুকে তখন গল্পে আপনি বেশি মজা পাচ্ছেন, ফেসবুক তখন আপনি থাকতেছেন না, তখন আপনি ইউটিউবে থাকতেছেন না, তখন আপনি অন্যান্য তাদের যে সার্ভিস গুলো আছে সেগুলো কনজিউম করতেছেন না, কারণ আপনি আপনার সন্তানকে সময় দিচ্ছেন, আপনি আপনার ফ্যামিলিকে সময় দিচ্ছেন। তো এটা ওরা চায় না যে আমরা ফ্যামিলি কেন্দ্রিক হই, আমরা সমাজ কেন্দ্রিক হই, সহযোগিতামূলক হই, এগুলো ওরা চায় না। কারণ এগুলো না হলেই তাদের ব্যবসার বিভিন্ন এন্ট্রি তৈরি হয়, তারা বিভিন্ন জায়গায় ঢুকতে পারে, মানুষকে বিভিন্ন জিনিস বেচতে পারে, কনজিউম করাতে পারে। ঠিক আছে, এগুলো নিয়ে আরো বিস্তারিত আমি আমার বেশ কিছু লেখা আছে, আপনারা কেউ পড়ে থাকতে, ডবল স্টার 2 একটা বই আছে, 3 একটা বই আছে, মানসাঙ্ক একটা বই আছে। এই বইগুলোতে পড়লে পরে মোটামুটি আমি চেষ্টা করছি বিভিন্ন রেফারেন্স করে জিনিসগুলো
সুন্দর করা। আজকের যে আলোচনা, এই আলোচনার সারমর্ম এটাই যে আসলে আমরা আমাদেরকে একটা ভুল পথে তারা নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমাদের বোনদেরকে সরব হতে হবে এখানে, আমাদের বোনদেরকে সরব হতে হবে, তাদেরকে সমস্যারে এটা বলতে হবে যে এই যে যারা আজকে এই সংস্কার কমিশন, এরা আমাদের কেউ না, এদের এই দাবি আমাদের দাবি না। আমরা যারা এই মুসলিম বঙ্গে আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান নারী আছি, আমাদের দাবি এগুলো না। সুতরাং ওগুলো ওদের দাবি, ওরা জনবিচ্ছিন্ন। এইভাবে করে আপনারা যদি দৃষ্টিকে পোস্ট করতে পারেন, তাহলে আমরা এই সমাজ মুক্তি আমাদের সম্ভব। এবং নারীদের প্রতি যে জুলুম, যে নির্যাতন এটা হচ্ছে, এইটার সমাধান নারীবাদ না, এটার সমাধান ইসলাম। ইসলামকে কিভাবে আমরা ফোর্স করে আমরা ইসলামকে কিভাবে এখানে প্রতিষ্ঠা করব, সেই বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করতে পারি। অলরেডি ওলামায়ে কেরামকে এই বিষয়ে আমরা সতর্ক করছি আগে থেকে, আবার আমরা করতে পারি যে আমরা আপনারা নারীদের জন্য ব্যবস্থা করেন, নারীদের অধিকার যেন তারা ঠিক মতো পায়, তারা যে মীমাংসা সালিশ যে বিষয়গুলো, সেগুলোর জন্য আপনারা আলাদা বডি তৈরি করেন, যেন আমাদের মেয়েরা বিভিন্ন দিনই পরামর্শ এখান থেকে পায়, তারা যেন তাদের সমস্যাগুলো বলতে পারে, সেটা সমাধান যেন তারা নিতে পারে। এরকম বিভিন্ন ইনস্টিটিউশন আপনারা আমাদের জন্য তৈরি করেন। এগুলো আমরা বলবো, এটাকে আমরা পুশ করবো। নারীবাদ সমাধান না, সমাধান ইসলাম। ইসলামকে কিভাবে আনা যায় সেটা নিয়ে আমরা বসতে পারি, আলোচনা করতে পারি, চিন্তা করতে পারি। এবং আপনাদের বন্ধুদের উদ্দেশ্যে একটা জিনিস, যে আমরা পুরুষদের পুরো দোষ আমরা দিব না, কারণ হচ্ছে আমরা মানে সেকুলারিজম ইটসেলফ একটা প্রবলেম। এখানে জুলুম জালেম তৈরি হয়, জালেম নিজে মজলুম হয়, মজলুম নিজে জালেম হয়। এই পুঁজিবাদী যে বিশ্ব ব্যবস্থা, এই ব্যবস্থাটা এটা, সে নিজেও জালেম তৈরি করে, আবার সে মজলুমও তৈরি করে। সুতরাং এই যে পুরুষটা ঘরে এসে বউয়ের উপর অত্যাচার করতেছে, এই পুরুষটা আবার বাইরে বাইরে মজলুম, বাইরে কোথাও অফিসে হয়তো সে মজলুম, ঘরে এসে সে নিজের রাগটাকে মিটাচ্ছে, ঠিক আছে না? আবার এই নারী যিনি এখন মজলুম হচ্ছে স্বামীর কাছে, উনি হয়তো বা ওনার বেটার বউয়ের উপর জালেম। মানে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম যে আসলে এই পুঁজিবাদী যে সিস্টেম, এটা মানে জালেম মজলুম খালি তৈরি করে। সুতরাং এইটাকে আমাদের বুঝতে হবে, এটা আমাদের মূল শত্রু, এটাকে আমাদের আপরুট করতে হবে, তাহলে মেয়েরা মেয়েদের অধিকার ফেরত পাবে। আজকে ইসলামী শরিয়া যদি আসে, ইসলামী শরিয়ায় পারে মেয়েদেরকে পরিপূর্ণ অধিকার দিতে, নারীকে তার পরিপূর্ণ অধিকার দিতে। একটা ইসলামী আদালত কত সুন্দর সেটা আলোচনা করলেন যে একজন নারীর উপরে যদি পুরুষ যদি মানে স্বামী যদি নারীকে জোরপূর্বক বারবার মিলনে বাধ্য করতেছে, এই নারী চাইলে কোর্টে যেতে পারবে, যে বলতে পারবে যে আমার স্বামী আমার উপর জুলুম করে, আমার উপর বিভিন্ন রকম জুলুম করতেছে। ইসলামী আদালত তখন সেটাকে একটা ব্যবস্থা, একটা ফয়সালা করতে পারে। তো এই যে দেখেন, আজকে ইসলাম না থাকার কারণে, ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী আদালত এগুলো না থাকার কারণে আজকে সবাই ভুক্তভোগী। শুধু নারী ভুক্তভোগী না, নারী ভুক্তভোগী, শ্রমিক ভুক্তভোগী, পুরুষ দুর্বল ভুক্তভোগী। ঠিক আছে, আমি আজকে আলোচনা শেষ করে দিচ্ছি, আর আলোচনা অনেক হয়ে গেছে। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।